অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সুমিমা, মা এত রাতে এখানে কি করছিস? ঘরে চলো কাকু, আমার খুব শীত করছে। ধন্যবাদ সুমিমা, আমি আমার মনের কথা বলার জন্য আবার একটা মানুষ পেলাম। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গ্রাম। রাতের বেলায় পুলিশ স্টেশনের বাইরের বাল্বটা টিম টিম করে জ্বলছিল। কয়েকজন কনস্টেবল বসে বসে বন্দুক হাতে ঝিমোচ্ছিলেন। একজন লেডি কনস্টেবল উল বুনছিলেন, আর ভিতরে স্বয়ং বড়বাবু ঝিমোতে ঝিমোতে ফোন ঘাঁটছিলেন। মোবাইলের স্ক্রিনের স্বল্প আলোয় চোখটা সবে লেগে এসেছিল, হঠাৎ করেই ফোনটা বেজে ওঠায় ধরফর করে উঠলেন তিনি। আচম্বিতেই হাত থেকে ফোনটা পড়ে গেল। সেটা তুলে নিয়ে দেখলেন তার বিশ্বস্ত খবরি টেনিয়া ফোন করেছে। স্যার, কানুমালটা খতম হয়ে গেল তো। হোয়াট? কি করে মরলো? স্যার, গাড়িতে করে নিয়ে আসছিলাম, শিকারগঞ্জের সামনের বাদিকের ভাগটা নিতেই মালটা বোধহয় বুঝে গেছিল আমি ওকে আমার ডেরায় নয় থানায় আনছি। লাফ দিয়ে পাশের নিচু ঢালু জমিতে নামতে গিয়ে কেস খেলো। নিচে পড়ার সময় একটা পাথরের উপর বাড়ি খেয়েই স্পট ডেড। আমি গাড়ি সাইড করে দেখলাম একদম নিচে কাদায় পাকে পড়ে আটকে গেছে। আরে ধের, আর একটু সাবধান হওয়া উচিত ছিল তোমার। বডি আছে তো? না স্যার, বডি নেই। নেই মানে এটা কি? ভাল্লুকে খেয়ে গেল নাকি? ভাল্লুক না স্যার, শুয়োর। যে ওখানে হারুনের শুয়োরের বাচ্চারা ঘোরাঘুরি করছিল, লাশ পড়তেই ওখানে হামলে পুড়ে সব খেয়ে শেষ করে দিয়েছে। যতদূর জানি দাঁত আর নখরা হজম করতে পারে না, ওগুলো পেতে পারে। স্যার, চোখের নিমেষে বাকি ফুল বডি গায়েব। কথাটা শোনার সাথে সাথেই বড়বাবুর চোখ থেকে তন্দ্রাচ্ছন্ন ভাবটা সম্পূর্ণ উবে গেল। অনেক কষ্ট করে খোঁজ পেয়েছিলেন এই শয়তানের। এত কাছাকাছি এসেও এইভাবে ফসকে যাবে সে আন্দাজ করেননি। টেবিলের ওপর রাখা নিজের নেম প্লেটটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ইন্সপেক্টর জয়কৃষ্ণ মল্লিক বললেন, শুয়োরের বাচ্চাটা শেষ পর্যন্ত শুয়োরের বাচ্চাটি পেটে গেল। হোয়াট অ্যান আইরনি! ডিসেম্বরের কনকনে ঠান্ডায় রাত 12:14 নাগাদ হাওড়া মেদিনীপুর লোকাল এসে থামল পাঁশকুড়া স্টেশনে। পাক্কা 3 ঘন্টা লেট। ধন্য ভারতীয় রেল। নিজের বিধবা মেয়েকে নিয়ে নামলেন বৃদ্ধ অবনীশ চ্যাটার্জি। অবনীশবাবু এই গ্রামের স্কুলের শিক্ষক, সঙ্গে ব্রাহ্মণ হওয়ার সুবাদে পুজো আচ্চাও করে থাকেন। ওনার মেয়ে সুমিত্রা কলকাতার একটা নামকরা আইটি কোম্পানিতে কাজ করত। সেখানেই ভালোবেসে এক কলিগকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 1.5 বছরের মাথায় তার বরের কর্কট রোগ ধরা পড়ে। তারপর সে লড়াই বেশি দিন চালাতে পারেনি সে। মাত্র 30 বছর বয়সে জীবনের সমাপ্তি ঘোষণা করে দিয়েছিল সুজিত। মানসিকভাবে বড্ড ভেঙে পড়েছিল সুমিত্রা। চাকরিটা থেকেও হঠাৎ করেই লে অফ হয়ে যায় সে। মাঝে একবার সুমিত্রার মনে হয়েছিল সকল মানুষের শনির দশা যেন তার মাথাতেই নাচানাচি করছে। তারপরেই তার বাবা এসে কয়েকদিন থেকে মেয়েকে একটু হাওয়া বদলের জন্য গ্রামে নিয়ে আসেন। কিরকম একটা ঘোরের মধ্যে ছিল সুমিত্রা। এবছরের পুজোতেই গ্রামে এসেছিল সুজিতের হাত ধরে।
কেই বা জানত পরের বার যখন আসবে তখন সেই মানুষটার অস্তিত্বই আর থাকবে না। এত রাতে আর কিছু তো পাবো না রে মা। বাবার কণ্ঠে ঘোরটা ভাঙল সুমিত্রার। এদিক ওদিক তাকিয়ে বলল, এতক্ষণে রতন কাকার দল মদ গিলে বটগাছের নিচে পড়ে আছে। তুমি দাঁড়াও, আমি প্রবীর কাকুর কাছে একবার খোঁজ নিয়ে আসি। এই বলছি, এত রাতে ওনার কাজের জায়গায় ডাকা কি ঠিক হবে? রিক্সা যখন পাবো না তখন হেঁটে তো আর যেতে পারি না। এত রাতে এতখানি পথ হাঁটা সম্ভব না। স্টেশনে থাকতে হবে যখন, তখন স্টেশন গার্জেনের সাথে একবার দেখা করে আসি। তুমি দাঁড়াও, আমি দেখছি। সুমিত্রা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল টিউবলাইট জ্বলতে থাকা ঘরটার দিকে। ওটাই স্টেশন মাস্টার প্রবীর সেনের ঘর। তার পাশের নিচের জমিতে প্রবীরবাবুর ঘোড়া বাঁধা রয়েছে। একটা বড় গামলায় কিছু ছোলার চানা খাচ্ছিল সে। কাঠের দরজায় 3 বার টোকা পড়তেই ভিতরের লোকটা বেশ বিরক্ত হয়ে গেলেন। দাবা খেলাটা বেশ জমে উঠেছিল, যদিও বা খেলা 2 তরফ থেকে একাই খেলছিলেন তিনি। ঘড়িতে সময়টা দেখে মনে মনে ধিক্কার দিয়ে বলে উঠলেন, এত রাতে ট্রেনে কি আবার স্টেশনে থেকে গেল? যত সব উটকো ঝামেলা। রাত বিরেতে ট্রেন লেট করবে আর ভুগে মরবে স্টেশন মাস্টারেরা। এক রাশ বিরক্তি নিয়ে উঠে গিয়ে দরজা খুলতেই চমকে উঠলেন তিনি। মুখের বিরক্তির ভাবটা লুকিয়ে জিজ্ঞেস করলেন, আরে সুমিমা, তুমি এত রাতে কি এই ট্রেনে ফিরলে? হ্যাঁ কাকু, বাবাও এসেছেন। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। বলছি কাকু, তুমি কি ব্যস্ত আছো? বলছি খুব অসুবিধা না থাকলে তোমার এখানে থাকা যাবে আজ রাতে? সুমিমা, তুমি আর তোমার বাবা আমার সাথে কবে থেকে এত ফর্মাল হলে গো? ভেতরে আসো, ভেতরে আসো। আজকে ট্রেনটা সত্যি অনেক লেট করেছে। সুমিত্রা তার বাবাকে হাত নেড়ে ডাকল। প্রবীরবাবু জানেন যে অবনীশবাবুও বেশ ভালো দাবাড়ু। রাতটা বেশ ভালোই জমবে। আচ্ছা সুমিমা, খিচুড়ি রান্না করা আছে, পাঁপড় ভেজে নিলেই হবে। এতে তোমাদের অসুবিধা হবে না তো? কি যে বলেন কাকু, এত রাতে থাকা আর খাবারও পাচ্ছি আপনার সুবাদে, এটাই যথেষ্ট। কথা বলতে বলতে প্রবীরবাবু ঘরের একদিকের তাকে রাখা স্টোভ জ্বালিয়ে পাঁপড় ভাজা শুরু করলেন। 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে একদম দাবা খেলার পর তারা ঘুমিয়ে পড়লেন। রাত 3টের সময় কেবল একটা এক্সপ্রেস ট্রেন যাওয়ার কথা আছে, কাজেই এখন লম্বা ঘুম দেওয়া যাবে এই ভেবেই শুতে গেলেন প্রবীর সেন। খোলা জানালা দিয়ে রাতের ঠান্ডা বাতাস যেন চোখ জুড়িয়ে দিয়ে গেল তিনজনের। রাত তখন 3টে মতন হবে। একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল সুমিত্রার। চারিদিকে নিঝুম নিস্তব্ধ। গায়ের চাদরটা জড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, মুখ থেকে ধোঁয়াও বেরোচ্ছে। মাঝরাতে ট্রেনটা দূর থেকে আলো জেলে ঝিকঝিক করতে করতে স্টেশন ছাড়িয়ে চলে গেল। স্টেশন চত্বরে একটু হেঁটে বেড়াচ্ছিল সুমিত্রা। নিবিড় শীতল রাতের এমন একাকিত্ব তার বড় পছন্দের। সুজিত চলে যাওয়ার পর খুব একটা লোকসঙ্গ তার পছন্দ হয় না। হাঁটতে হাঁটতেই তার নজর পড়ল দূরে একটা বেঞ্চের ওপর একজন লোক বসে আছে। এত রাতে
কে আবার স্টেশনে এসে বসল? কৌতূহলবশত সুমিত্রা সেদিকে এগিয়ে গেল। তার দিকে যতই এগোলো ততই যেন ঠান্ডা ভাবটা বাড়তে থাকল। আশ্চর্য, গায়ের চাদরটা আরো জড়িয়ে ধরে লোকটার সামনে এসে দাঁড়ালো সুমিত্রা। লোকটার সারা দেহ কালো কাপড়ে ঢাকা, মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। সুমিত্রা জিজ্ঞেস করল, বলছি আপনি এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর এলো না। সুমিত্রা আবার বলল, বলছি এখন তো কোনো ট্রেন নেই, পরের ট্রেন আবার কাল সকাল 7:30টায়। আমি এখানে ট্রেন ধরতে আসিনি। আমি এসেছি নিজের একাকিত্বের সাথে কথা বলতে, একজন সঙ্গীর খোঁজে। সঙ্গী বলতে? প্রশ্নটা করে সুমিত্রা লোকটার পাশে বসল। লোকটার মুখটা এখন আবছায়া দেখা যাচ্ছে, বেশ চঙের মতন লম্বাটে মুখটা। আমার সাথে সারাদিন কথা বলার জন্য একটা দাদা ছিল, বড় আদরের দাদা ছিল। আমাকে খুব স্নেহ করত, একদম একদম আমার বাবার মতো ছিল। আমাদের দুজনের মধ্যে আত্মার সম্পর্ক ছিল। আমি সারাদিনে আমার সাথে যা কিছু ঘটতো সব কিছু ওকে বলতাম, কিন্তু উপরওয়ালার হয়তো এই অটুট বন্ধন সহ্য হলো না। মাঝে মাঝে ভাবি, ভগবান কি সব ভালো জিনিসগুলো আমার থেকে দূরে সরিয়ে রেখেছে? আমাকে আমার দাদার থেকে অনেক দূরে করে দিল। আমাকে পুরোপুরি নিঃস্ব করে তার কি লাভ হলো? এখন আমি কাউকে নিজের মনের কথা বলতে পারি না। একাকিত্বকে একরকম আপন করে নিয়েছি। মানুষের সাথে সম্পর্কে জড়াতে ভয় লাগে। যদি যদি সেও ছেড়ে চলে যায়, ভগবান যদি তাকেও কেড়ে নেয়। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি প্রকৃতি নাকি মানুষের সবচেয়ে কাছের বন্ধু। তাই নিজের প্রিয় বন্ধুর কাছে মাঝে মাঝে একাকী এসে একটু বসে যাই। নিজের মনে মনেই দুটো কথা বলে যাই, মনটা একটু শান্তি পায়। দেখুন, আমি হয়তো আপনার থেকে বয়সে অনেক ছোট হব, কিন্তু আমিও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। জীবন মানেই তো চড়াই উতরাই আছে। সুখের সময় যেমন আছে, ঠিক তেমন দুঃখেরও সময় আছে। আমারও বর্তমানে কঠিন পরিস্থিতি চলছে, কিন্তু আমি নিজেকে শক্ত করে রেখেছি। প্রত্যেককেই এক না একবার এই সময় অতিক্রম করতে হয়, কারোর বেশি বয়সে, কারোর কম বয়সে। আসলে কি বলুন তো, অভিজ্ঞতাই আসল খেলা শেখায়, আর জীবন তো খেলা দেখায়। তোমার বয়স কত মা? তোমার কথাবার্তার ধরন বড় আলাদা তো। সচরাচর তোমার বয়সী ছেলে মেয়েদের মুখে এমন কথা দেখা যায় না। বয়স দেখে তো আর সবসময় পরিস্থিতি আসে না। জীবন বড় কঠিন। দূর থেকে প্রবীরবাবুর মুখে নিজের নামটা শুনে হুট করে পিছন ফিরে তাকালো সুমিত্রা। বেমালুম যেন ভুলেই গিয়েছিল সে এত রাত্রে বাইরে বেরিয়ে এসেছে। আবার সামনে তাকাতেই
চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। এ কি, কোথায় গেলেন ভদ্রলোক? বেঞ্চ তো পুরো ফাঁকা, আশেপাশেও কেউ কোথাও নেই। এত তাড়াতাড়ি লোকটা গেল কোথায়? এই কয়েক সেকেন্ডের মধ্যে সে কি হাওয়ায় মিলিয়ে গেল, নাকি সে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিল? এই প্রবল শীতেও সুমিত্রার অল্প অল্প ঘাম দেখা দিল। সে জানে এই মুহূর্তে সে দুর্বল। বন্ধুদের কাছে এ জাতীয় অনেক কথা সে আগে শুনেছে। দুর্বল থাকাকালীন তারা এসে আলাপ জমায়। এই সব শরীরকে দখল করতে তাদের সুবিধে হয়। সুমিমা, মা এত রাতে এখানে কি করছিস? সুমিত্রা এখন স্থানুর মতন বেঞ্চের সামনে দাঁড়িয়ে আছে। ঘরে চলো কাকু, আমার খুব শীত করছে। প্রবীরবাবু তাকে পুনরায় তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। ঠান্ডা বাতাসের রেশটা আবার জোরালো হয়ে উঠছে। সুমিত্রার কান ভারী করে একটা মিহি শীতল বাতাস যেন ফিস ফিস করে বলে গেল, ধন্যবাদ সুমিমা, আমি আমার মনের কথা বলার জন্য আবার একটা মানুষ পেলাম। অন্যান্য দিনের মতো আজকেও ভোরে থানার পিছনে এসে একটা সিগারেট ধরালেন ইন্সপেক্টর জয়কৃষ্ণ মল্লিক। কানু ওরফে কানু কুমারের কেসটা থেকে মন সরছে না তার। যদিও আজ 1.5 মাস হতে চলল কানু মারা গিয়েছে, কিন্তু ওকে জীবিত পেলে ওর ঠেকগুলোর সন্ধান পাওয়া যেত। শহরের অনেক বড় বড় গাঁজার ডিলারের হদিশ ওর কাছ থেকে পাওয়া যেত। বেটা মরে গিয়ে সব ভেস্তে দিল। অনেক কায়দা করে টেনিয়াকে দিয়ে টোপ গিলিয়েছিলেন। এই সব ভাবতে ভাবতে সিগারেটের প্রথম ধোয়ার রিংটা সবে মাত্র ছেড়েছেন, এমন সময় তার নাকে একটা উটকো আষ্টে গন্ধ এলো। এইদিকে একটা ময়লা ফেলার আবর্জনা মতন হয়ে আছে। গন্ধটা সম্ভবত সেদিক থেকেই আসছে। হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে এগিয়ে গেলেন সেদিকে। দীর্ঘদিন জায়গাটা পরিষ্কার না করার জন্য একটা পচা গন্ধ আসছিলই, কিন্তু এমন উটকো আষ্টে গন্ধ কেন বেরোবে? সামনে এগিয়ে যেতেই একটা জিনিস চোখে পড়ল ওনার। ওটা কি পড়ে আছে? একটা কাঁচা মাছ মুন্ডুহীন অবস্থায় কেউ যেন ফেলে রেখে গেছে। হাবিলদার, এই হাবিলদার, আরে এই ইডিয়েটগুলো! জনাচারেক হাবিলদার এসে দাঁড়ালো। জায়গাটা ততক্ষণে মাছের আষ্টে গন্ধে ভরে গিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, মাছটার শরীরে অসংখ্য জায়গায় কাটা জাতীয় কিছু একটা বিদ্ধ করা, আর সারা শরীরে তেল, সিঁদুর আর হলুদ লেপা। হলদেটে লালচে রঙের চকচকে দেহটা দেখে মনে হচ্ছে কেউ যেন পুজো করেছে মাছটাকে। তারপর মাথাটা এক কোপে নিপুণভাবে কেটে নিয়েছে। মাথার কাটা জায়গাটা থেকে লালচে রক্ত বেরিয়ে আশপাশের মাটিতে ছড়িয়ে পড়েছে। মহিলা কনস্টেবল নাকে রুমাল চাপা দিয়ে এক কোণে দাঁড়িয়েছিলেন। এই উদ্ভট জিনিসের অর্থ কিছুই বুঝতে পারলেন না তারা। জয়কৃষ্ণ মল্লিক সকলকে একরকম ধমকে জিজ্ঞেস করলেন, এই জিনিস কে, কখন আর কি করে ফেলে গেল? থানার ভেতরে কি তোমরা সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও? কনস্টেবলরা সব মুখ হাড়ি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইন্সপেক্টর মল্লিক আবার ধমক দিলেন, এখনো কি সংসেজে দাঁড়িয়ে থাকবে, নাকি জিনিসটা ফেলার জন্য আলাদা করে অর্ডার দিতে হবে? দুজন কনস্টেবল জায়গাটাকে পরিষ্কার করে মাছটা যেই তুলতে যাবে, সাথে সাথে ইন্সপেক্টর মল্লিক বলে উঠলেন, এই 1 মিনিট দাঁড়াও। তারপর মাছটার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে নিলেন তিনি। কনস্টেবল দুজন মাছটা তুলে নিয়ে থানার বাইরে ফেলতে গেল, কিন্তু ইন্সপেক্টর মল্লিকের মাথায় এটা কিছুতেই ঢুকছে না যে কেউ কেন মাথাহীন একটা মাছ
এরকম তেল সিঁদুর লেপে থানার ভিতর ফেলে দিয়ে যাবে? তিনি আবার একটা সিগারেট ধরালেন। মাথার কাজ করছে না। একে তো কানুর মৃত্যু সমস্ত প্ল্যান ঘেটে দিল, তার উপরেই ভোরবেলা এরকম একটা কাণ্ড। না, বিষয়টা চাপা দিতে হবে। মিডিয়ার কানে একবার খবরটা গেলে একেবারে প্রেস্টিজে গ্যামাক্সিন। একবার চন্দ্র ঠাকুরের সাথে কি এই বিষয় নিয়ে পরামর্শ করব? সেদিন সকালেই থানা থেকে বেশ কিছুক্ষণের বিরতি নিয়ে তিনি রওনা দিলেন চন্দ্র ঠাকুরের বাড়ির দিকে। এই গ্রামের এক বিখ্যাত এবং অতি প্রাচীন শ্মশান সাধক চন্দ্র ভৈরব শাস্ত্রী। আগে পাঁশকুড়া গ্রামে তিনি নিজের হাতে শ্মশানকালীর থান প্রতিষ্ঠা করে পুজো করতেন। সময়ের সাথে সাথে এবং অজানা কোনো কারণে সেই পুজো বন্ধ হয়ে যায়। শেষ বছরের পুজোয় তিনি নিজে বিগ্রহ বিসর্জন দিয়ে পুজোর সমাপ্তি ঘটান। এইসব অলৌকিক এবং আশ্চর্যকর বিষয়ে তার অগাধ জ্ঞান। বর্তমানে গায়ের দুর্গাপুজোটাও উনিই করেন। মাথাহীন মাছের রহস্য এই গ্রামে একমাত্র তিনিই সমাধান করতে পারেন। ভোর হতে না হতেই স্টেশনের সামনে থেকে রিকশা ধরে মন্থর গতিতে এগিয়ে চলল সুমিত্রা ও অবনীশ চ্যাটার্জি নিজেদের বাড়ির দিকে। সুমিত্রা যতই গ্রামের দৃশ্য দেখছে ততই 2 মাস আগের স্মৃতিগুলো ফুটে উঠছে তার মনে। সুজিতের আকস্মিক চলে যাওয়াটা তার মনে এখনো প্রভাব ফেলছে। পথ দিয়ে যেতে যেতে কত কিছু চোখে পড়ল সুমিত্রার। নবীন খুড়োর বাড়িটা এখনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আগাছা আর গাছপালা প্রায় অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। রাখালদের পুকুরে এখনো বেশ কিছু জেলে মাছ ধরতে এসেছে। হারুদের বাগানের খেজুর গাছগুলো থেকে রসের হাড়ি ঝুলতে দেখা যাচ্ছে। মতি মাস্টারের পড়ার টোল অনেক ঝাঁ চকচকে হয়ে গেছে। সামনে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে পড়ানোর জায়গাটা, আবার সাদা মার্বেল বসিয়েছে। গ্রামের প্রাইমারি স্কুলের সামনের অংশটা জল দিয়ে ধুচ্ছিলেন একজন। এখনো বাচ্চাদের ভোরের ক্লাসগুলো শুরু হয়নি। চন্দ্র ঠাকুরের বাড়িটা সেই আগের মতোই আছে। টিনের ছাদ, মাটি আর ইটের একতলা বাড়ি। সুমিত্রা বেশ ভালোবাসে চন্দ্র ঠাকুরকে। ছোটবেলায় দেবদেবী, রামায়ণ, মহাভারত, মহিষাসুর মর্দিনী সবকিছুই শুনতো ওনার কাছে। সে বাবাকে বলল, তুমি বাড়ি চলে যাও, আমি একটু চন্দ্র ঠাকুরের সাথে দেখা করে যাব। এই 7 সকালে চন্দ্র ঠাকুরের বাড়ি যাবি? উনি হয়তো ঘুমোচ্ছেন, বিরক্ত হবেন উনি। এখন চল, পরে আসবি। উফ, কিচ্ছু হবে না বলছি তো। এতদিন পর আমাকে দেখলে খুশি হবেন। ও কাকু, রিক্সা থামাও তো, একটু নেমে যাই। রিক্সা থামতেই সুমিত্রা লাফ দিয়ে নেমে পড়ল। পিছন পিছন বাবাকেও নামতে দেখে জিজ্ঞেস করল, ওমা, কি হলো? তুমি কেন নামলে? তোর চন্দ্র ঠাকুরের সাথে আমারও বহুদিন দেখা হয় না। যাচ্ছিস যখন চল, আমিও যাই। বাবার কথা শুনে সুমিত্রার মুখে একটা অদ্ভুত খুশির আমেজ দেখা দিল। অবনীশ বাবুও বেশ খুশি হলেন। অনেক দিন পর মেয়ের মুখে এক চিলতে হাসি দেখা গেছে কিনা। ভোরের দিকে বাইরে ফুল তুলতে বেরিয়েছেন চন্দ্র ঠাকুর। নিজের বাড়িতেই তিনি এখন তার আরাধ্যা দেবী মা কালীর নিত্য পুজো করেন। ঘরের সামনে আসতেই দেখেন সুমিত্রা আর তার বাবা অবনীশ দাঁড়িয়ে আছেন দরজার সামনে। একটা স্মিত হাসি হেসে তিনি বললেন, আরে সুমিমা যে, কেমন আছো? বাবার সাথে কাল রাতে এসেছি, কিন্তু কোনো গাড়ি না পাওয়ায় রাতে আমরা প্রবীর কাকুর কাছেই ছিলাম। এই এখন বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় আপনার বাড়ি দেখেই নেমে পড়লাম। আপনি বিরক্ত হননি তো জেঠু? এ কি বলছো সুমিমা? বরং তোমাদের দেখে আনন্দিতই হলাম। এসো এসো, ভিতরে এসো তোমরা। ঘরে ঢুকে সুমিত্রা দেখল
একলা সাধক মানুষের ঘর বলতে যা বোঝায় ঘরটা ঠিক তেমনই রয়েছে। একপাশে রান্না করার জন্য ছোট্ট গ্যাস, আরেকদিকে এক কোণে ছোট্ট করে মা শ্মশানকালীর প্রতিমূর্তি প্রতিষ্ঠিত। মাঝে একজনের শোয়ার মতন খাট আর দুটো বেতের মোড়া। মোড়ায় বসে অবনীশবাবু বললেন, অনেক দিন পর আপনার বাড়ি এলাম, আপনি ঠিক আছেন তো? চন্দ্র ঠাকুর একবার হ্যাঁ বলার ভঙ্গিতে ঘাড় নেড়ে গ্যাসের উপর চায়ের বাসন বসিয়ে সুমিত্রাকে জিজ্ঞেস করলেন, তা তোমার খবর কি? সেই দুর্গাপুজোর পর আবার এই এলে? সুমিত্রা মিষ্টি হেসে হ্যাঁ জানালো। কিন্তু চন্দ্র ঠাকুরের পরের প্রশ্নটা এমন অকস্মাৎ আসবে আশা করেনি সুমিত্রা। তারপর সুজিতের খবর কি? মুহূর্তের মধ্যে সুমিত্রার মুখের হাসি খুশি ভাবটা হাওয়ায় উবে গেল। মাথা নিচু করে বসে রইল সে। চন্দ্র ঠাকুর কিছুই বুঝতে পারলেন না। দুর্গাপুজোর সময় দুজনে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গিয়েছিল। 2 মাসের মধ্যে কি এমন হলো? চা তৈরি হলে দুজনকে 2 কাপ চা দিলেন তিনি। চায়ে চুমুক দিয়ে অবনীশবাবু সুজিতের সম্পর্কে সমস্ত কিছু বললেন। আরও বেশ কিছুক্ষণ গল্প করার পর তারা যখন উঠতে যাবেন, ঠিক সেই সময় বাইরে গাড়ির শব্দ হলো। সকাল 8টা বাজে, এখন আবার কে এলো? চন্দ্র ঠাকুর বাইরে এসে দেখেন লোকাল থানা থেকে ইন্সপেক্টর মল্লিক এসেছেন। সকাল সকাল বাড়িতে পুলিশ দেখে তিনি একটু চিন্তিত হয়েই বললেন, কি ব্যাপার ইন্সপেক্টর, এত সকাল সকাল? একটু আলোচনা করতে এলাম ঠাকুরমশাই। ও বাবা, অবনীশবাবু আছেন দেখছি, ভালোই হলো, ডাবল ওপিনিয়ন পাওয়া যাবে। কি ব্যাপার বলো তো? আচ্ছা, চা চলবে কি? না, সকালে চা খেয়েছি, আপনি বরং ঘটনাটা শুনুন। আজ ভোরে আমি যখন রোজকার মতো পেছনের দিকে একটু সিগারেট খেতে গেছি, তখন হঠাৎ একটা আষ্টে দুর্গন্ধ আমার নাকে আসে। প্রথমে ভাবলাম ওই আস্তাকুড়ে স্তূপ থেকে আসছে হয়তো, কিন্তু পরক্ষণেই মনে হলো গন্ধটা ঠিক ময়লার গন্ধ নয়, কাঁচা মাছের আষ্টে যেরকম পচা গন্ধ ঠিক তেমন। কিন্তু ওই ভাগাড়ে তো কাঁচা মাছের থাকার কথা না। সন্দেহ হতেই এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম একদম আস্তাকুড়ের সামনে একটা বড় সাইজের কাতলা মাছ পড়ে আছে, তবে তার মাথাটা নেই। কি? মাথা নেই? মানে শুধু দেহটা পড়ে আছে? মাঝখানে অবনীশবাবুর কথা বলায় একটু বিরক্ত হলেন বলেই মনে হলো ইন্সপেক্টর মল্লিক। তবে আসল বিষয়টা হলো, আমার মনে হচ্ছে মাছটাকে দিয়ে তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে। তার কারণ হলো, এই বলে পকেট থেকে ফোন বের করে তিনি ছবিটা দেখালেন। অবনীশবাবু ও চন্দ্র ঠাকুর দুজনেই ছবিটা দেখলেন। হ্যাঁ, প্রথমবার দেখলে মনে হচ্ছে কেউ পুজোই করেছে, কিন্তু হঠাৎ শুধু মাছ কেন পুজো করবে কেউ? আর মুন্ডুই বা কোথায় যাবে? আপনি কিছু কি বুঝতে পারছেন ঠাকুরমশাই? কিছু একটা তো হয়েইছে, সেটা বুঝতে পারছি, তবে এভাবে শুধু একটা মাছ দেখে তো বলা মুশকিল। আপাতত কি কোনো বিপদের শঙ্কা দেখতে পাচ্ছ তুমি? আমি তো ঠাকুরমশাই এসবের মানে এ কি সুমিত্রা? জয়কৃষ্ণর সঙ্গে সঙ্গে সকলে সুমিত্রার দিকে নজর ফেরালেন। সুমিত্রা বেশ স্বাভাবিকভাবেই বসে আছে খাটের উপর, তবে তার দৃষ্টি একটু অন্যরকম লাগছে, কিরকম তির্যক এবং শানিত, অন্তরকে ফালা ফালা করে দেওয়ার মতন তীক্ষ্ণ। কি হলো, তুমি ঠিক আছো তো মা? সুমিত্রা কোনো কথা না বলে ঘাড় নেড়ে বলল সে ঠিক আছে। অবনীশবাবু জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? কয়েক মুহূর্তের জন্য যেন মনে হলো সুমি মায়ের দুটো চোখ নীল হয়ে চলছে, চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল, আর ও আমার দিকে কিরকম অদ্ভুতভাবে তাকিয়েছিল।
বেশ কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন সবাই। তারপর মৌনতা ভঙ্গ করলেন সুমিত্রার বাবা। ধুস, কিসব বলছো তুমি? ও আবার এসব কেন করতে যাবে? ইন্সপেক্টর মল্লিক, আমার মনে হয় আপনি একটু বেশিই ভাবছেন। এইসব ঘটনা আপনার মনে প্রভাব ফেলছে, তাই আপনি নিজের মধ্যেই ওসব ভাবছেন। চন্দ্র জেঠু ঠিকই বলেছেন মল্লিক কাকু, আপনি ভুল দেখেছেন। অত্যন্ত শীতল পাষাণের মতন কণ্ঠ নিয়ে যেন কথাটা বলল সুমিত্রা। ইন্সপেক্টর মল্লিক আরেকবার সুমির দিকে ফিরে দেখলেন। সে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোনটা নিয়ে উঠে পড়লেন ইন্সপেক্টর মল্লিক। কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। অবনীশবাবুও উঠতে যাবেন, ঠিক সেই সময় সুমিত্রা খুব ধীরে ভাবলেশহীন কণ্ঠে বিড়বিড় করে কিছু একটা বলে উঠল। চন্দ্র ঠাকুর বুঝতে পারলেন না সুমিত্রা কি বলল, তাই জিজ্ঞেস করলেন, কি বলছিস মা? ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসছি, আসছি। আয় 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 মুনিয়া, এদিকে এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, লে বাচ্চা লে, খেয়ে নে খেয়ে নে। রাতের বেলায় নিজের বাড়ির পেছনে করা ছোট্ট কৃত্রিম জলাশয়ে পালন করা মা কচ্ছপটাকে ডেকে পোকামাকড় খাওয়াচ্ছিল টেনিয়া। বেশ কিছু ছোট ছোট কচ্ছপের জন্মও দিয়েছে এই মুনিয়া। বড় আদরের তার এই কচ্ছপগুলো। খাওয়ার সময় তাদের মাথায় হাত বুলিয়ে দেয় টেনিয়া, এবং আশ্চর্যজনকভাবে কচ্ছপগুলো তখন তাকে কামড়ায় না। এই খাওয়ার সময়ই মাঝে মাঝে টেনিয়া তাদের খোলসের ওপরের অংশে লেগে থাকা জলজ উদ্ভিদ আর আগাছা সরিয়ে দেয়। খাওয়া হয়ে গেলে কচ্ছপের দল আবার গুটিসুটি পায়ে হাঁটতে শুরু করলো জলাশয়ের সামনের কাদামাটির উপর দিয়ে। আজ রাতে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাথার উপরের আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে। শালা বৃষ্টি নামবে নাকি? একেই কনকনে ঠান্ডা পড়েছে, তার উপর বৃষ্টি হলে তো আর দেখতে হবে না। ভাবলাম একটু বসবো, বেশিক্ষণ বসাও যাবে না। একটা বিড়ি ধরিয়ে শীষ দিচ্ছিল সে। মনটা আজ বেশ ফুরফুরে লাগছিল ওর। চারিদিক নিঝুম এবং নিস্তব্ধ অন্ধকারের মধ্যে ঝিঁঝি পোকার ডাকটাই একমাত্র রাতের আসল গভীরতাকে নির্দেশ করে। কিন্তু আদিম নীরবতার মাঝে হঠাৎই কিসের একটা আওয়াজ পেল সে। কয়েক মুহূর্তের জন্য মনে হলো আওয়াজটা যেন জলাশয়ের পেছনের ঝোপ থেকে আসছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে টেনিয়া। হঠাৎ ঝোপটা একটু নড়ে উঠল বলে মনে হলো, নাকি এটা তার মনের ভুল। হাত থেকে বিড়িটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে। কোনো জন্তু জানোয়ারের আগমন হলো নাকি আবার? নিজের রিভলভারটাও সঙ্গে আনেনি সে। হ্যাঁ, স্বপ্ন নয়, এবারে একদম তার চোখের সামনে নড়ে উঠেছে। অত্যাধিক স্নায়বিক উত্তেজনা কাজ করছে টেনিয়ার ভিতর। ভয় পেয়েছে সে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ইতিমধ্যে আকাশে মেঘের গুড়ুম গুড়ুম শব্দ কয়েকবার শুনতে পেল। তারপর অকস্মাৎ ঝোপের পিছন থেকে একটা কালো আবছায়া শটান দাঁড়িয়ে পড়ল। আতঙ্কে আতকে উঠল টেনিয়া। ছায়ামূর্তিটা যেন স্থাণুর মতন স্থির হয়ে তাকেই লক্ষ্য করছে, ঠিক যেন যমরাজ স্বয়ং তার সামনে উপস্থিত হয়েছেন। ভয়ে টেনিয়ার পা বেয়ে নামতে থাকল উষ্ণ জলের ধারা। নিজের স্নায়বিক উত্তেজনা আর ধরে রাখতে পারল না সে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসতে লাগলো তার শরীর। তারপর আস্তে আস্তে চোখের সামনে ঝাপসা হয়ে এলো সবকিছু। ধপ করে একটা আওয়াজ হয়ে তার দেহটা অচৈতন্য হয়ে জলাশয়ের পাড়েই পড়ে গেল।
শেষ রাতের দিকে একটা গোঙানির শব্দ শুনে ঘুমটা ভেঙে গিয়েছিল অবনীশবাবুর। ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে খাটের উপর বসে আছে। ঘুম জড়ানো চোখে তিনি জিজ্ঞেস করলেন, কি হলো রে মা, ঘুম আসছে না নাকি? কিন্তু কোনো উত্তর এলো না। স্থাণুর মতন বসে আছে সুমিত্রা, উড়োঝুড়ো চুলগুলো মুখের সামনে বিস্তৃত। ঘড়িতে সময় রাত 2:30। তিনি আবার জিজ্ঞেস করলেন, কি রে মা, শরীর খারাপ লাগছে নাকি? খলখল শব্দ করে পুরুষালী কণ্ঠে হেসে উঠল সুমিত্রা। নিজের মেয়ের মুখে এ হেন কথা শুনে ঘুমের ঘোরটা দ্রুত কেটে গেল অবনীশবাবুর। কি হলো সুমিমা, এভাবে কথা বলছিস কেন? উঠে মেয়ের কাছে এগিয়ে যেতে গিয়ে থমকে গেলেন তিনি। সুমিত্রা ধক করে মুখ তুলে তাকিয়েছে। তার মুখের রংটা বড্ড সাদা, ফ্যাকাশে দেখাচ্ছে। চোখ দুটো উজ্জ্বল নীলাভ হয়ে যেন জ্বলছে। চুলগুলো অবাধ্যের মতন উপরের দিকে হাওয়ায় উঠছে। হাত দুটো অত্যাধিক শীর্ণ এবং শিরা উপশিরা বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। মুখে তীব্র ক্রোধের জ্বলন্ত অগ্নি। আমি আবার আসছি। আমি কিন্তু আমার সঙ্গীকে ছেড়ে যাব না, যতই যাই করে নি। কে কে তোমার সঙ্গী? কেন? এই যে, এই তো আমার সঙ্গী। নিজের দিকে দুটো হাতের তর্জনী দিয়ে ইশারা করে হাসতে হাসতে বলল সুমিত্রা। হাসির সঙ্গে সঙ্গে তার মুখ থেকে গ্যাজলা বেরোতে লাগলো। নাক দিয়ে বেরিয়ে এলো চাপ চাপ রক্ত। অবনীশবাবু অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি চিৎকার করে নিজের মেয়েকে ডাকলেন, সুমি! ধক করে জ্বলে উঠল যেন সুমিত্রার চোখ দুটো। তারপর ধপাস করে বিছানার ওপর পড়ে গেল তার শরীরটা। ছুটে গেলেন অবনীশবাবু তার কাছে। গিয়ে দেখলেন মেয়ের শরীর সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তার মুখ থেকে সাদা সাদা ফেনার মতন গ্যাজলা বেরিয়ে আসছে। তিনি কাঁদতে কাঁদতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ডাকলেন, মা, মারে, চোখ খোল মা, চোখ খোল। সুমি চোখ খুলল না। মুখ থেকে শুধু গোঙানির শব্দ বেরিয়ে আসলো। তারপর সব চুপ। সারা রাত আর ঘুমোতে পারলেন না অবনীশবাবু। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তখন। ঘরের জানালা খুলে দিতেই এক রাশ ঠান্ডা বাতাস ঘরে ঢুকে সুমিত্রার কালো চুলগুলো উড়িয়ে দিতে লাগলো। টেনিয়ার অচৈতন্য দেহটা জলাশয় থেকে তুলে এনে তার ঘরের খাটে শুয়ে দিয়েছিল দুজন কনস্টেবল। চোখে মুখে জলের ঝাপটা দিতেই একটু পরে জ্ঞান ফিরল তার। নিজেকে গুছিয়ে নিতে একটু সময় লাগলো। এদিক ওদিক তাকিয়ে সে কনস্টেবলদের দেখে বেশ চমকে উঠে জিজ্ঞেস করল, তোমরা কি করছো এখানে? বাইরে বেশ ভালোই একটা কোলাহল শোনা যাচ্ছে। ইন্সপেক্টর মল্লিক আর হারুন দাঁড়িয়ে আছে। তাদের ঘিরে আরো জনা পাঁচেক লোক। কি বুঝছো হারুন সোনা? মনে হচ্ছে স্যার কোনো তন্তর মন্তর করা হয়েছে। তাদের সামনে জলাশয়ের পাড়ের ভিজে মাটির উপর পড়ে আছে সবচেয়ে বড় কচ্ছপটার
উল্টানো মুন্ডুহীন রক্তাক্ত দেহটা। তার খোলস এবং শরীরের অন্যান্য বেরিয়ে থাকা অংশে আগের ঘটনার মতোই তেল, সিঁদুর আর হলুদ লেপা রয়েছে। গত রাতে বৃষ্টি হওয়ার ফলে বেশিরভাগ রক্ত জলে মিশে গিয়েছে। জলাশয়ের জলটা হালকা কালচে হয়ে রয়েছে। ইন্সপেক্টর মল্লিক আবার বললেন, কাল রাতে বৃষ্টির জলে মাটিতে পায়ের ছাপটাও ধুয়ে গেছে। ধুস। তিনি মোবাইলে ছবি তুলতে থাকলেন। এমন সময় হারুন তাকে জিজ্ঞেস করল, কি মনে হয় স্যার? আরে শুধু মেরে ফেলে রাখলে আমারও তো চাপ ছিল না, কিন্তু এই গলাটা কেটে নিচ্ছে, আর এই যে এগুলো, এই তেল, সিঁদুর, হলুদ লেপা, এগুলোতেই তো সন্দেহটা হচ্ছে। কি রকম সন্দেহ স্যার? সন্দেহটা ইতিমধ্যেই ভিতর থেকে কনস্টেবলদের কাছে সবটা শুনে চিৎকার করতে করতে টেনিয়া বেরিয়ে এলো। জলাশয়ের কাছে এসেই সে থমকে গেল। মুনিয়ার দেহটা ওইভাবে উল্টে পড়ে থাকতে দেখে সে রাগে ফুঁসতে থাকলো। তারপর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগে গোঙাতে গোঙাতে সে একপাশে পড়ে থাকা আগাছা সাফ করার খুরপি নিয়েই তারস্বরে চেঁচিয়ে পিছনের জঙ্গলাকীর্ণ জায়গাটার দিকে তাকিয়ে বলতে থাকলো, যদি মরদের বেটা হোস আয়, এখন আয়, এখানেই কুপিয়ে তোকে শেষ করে দেবো শুয়োরের বাচ্চা। কাল রাতে তো হেভি খেল দেখালি, দম থাকলে এখন আয় শালা, আয়। ইন্সপেক্টর মল্লিক হয়তো টেনিয়াকে থামাতেই যাচ্ছিলেন, কিন্তু তার শেষ কথাগুলো শুনে তিনিও থমকে দাঁড়িয়ে পড়লেন। কাল রাতে তার মানে ও কাউকে দেখেছে? ছুটে গিয়ে টেনিয়ার কলার ধরে জিজ্ঞেস করলেন, এই কাল রাতে তুই কাউকে দেখেছিস? হ্যাঁ, হারামজাদাটা ওই পাশের জঙ্গল থেকে হঠাৎ করে উঠে আমার দিকে তাকিয়েছিল। আমি শুধু ওর চোখ দুটো বুঝতে পেরেছি, গাঢ় নীল হয়ে যেন জ্বলছিল। আপনি তো জানেন আমি রাতে একটু নেশা করি, ভয় পেয়ে। ইন্সপেক্টর মল্লিক যেন একটা ক্ষীণ আশার আলো দেখতে পেলেন। সাথে সাথে সেই দুজন কনস্টেবলকে অর্ডার দিলেন তারা যেন ওই দিকের আগাছা সরিয়ে ভালো করে পরীক্ষা করে। কনস্টেবল দুজন চলে যেতেই ইন্সপেক্টর মল্লিক আবার টেনিয়াকে জিজ্ঞেস করলেন, আর কিছু দেখেছিস ওর? মনে আছে কিছু? না, ঘন কালো অন্ধকারের মধ্যে শুধু একটা লম্বা ছায়ামূর্তি যমরাজের মতন দাঁড়িয়েছিল। আর চোখের মনির কথা তো বললামই, রাতের বেলায় মনে হচ্ছিল যেন নীল আলো জ্বলছিল। কিন্তু কাল যে কেন আমি মদটা খেলাম, না খেলে হয়তো আজকে মুনিয়া আমার। আচ্ছা স্যার, ওর মৃত্যুর জন্য কি পরোক্ষভাবে আমি দায়ী হলাম স্যার? ইন্সপেক্টর দেখলেন বিষয়টা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। টেনিয়া খুবই সেন্সিটিভ এইসব বিষয়ে, নিজে কখনো বিয়ে থা করেনি, তাই এইসব নিয়েই তার কাজ কারবার। ইন্সপেক্টর মল্লিক কোনো উত্তর না দিয়ে তার কাঁধে দুবার চাপড় মারলেন। টেনিয়া কচ্ছপের বড় শরীরটা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করল। হারুন এইসব দেখে গুটিসুটি পায়ে এগিয়ে এসে ইন্সপেক্টর মল্লিককে জিজ্ঞেস করল, স্যার আপনি কি সন্দেহ করেছিলেন বললেন না তো? ছোটবেলায় ঠাকুমা আমাকে রাতে শুতে যাওয়ার আগে তন্ত্রমন্ত্রের গল্প শোনাতো। সেখানেই শুনেছিলাম একটা কথা, এরকম মুন্ডু নিয়ে নাকি একটা বিশেষ তন্ত্রের প্রক্রিয়া আছে। কি প্রক্রিয়া স্যার? ডিটেলে মনে পড়ছে না, মনে পড়লে তো মিটেই যেত। স্যার এই দেখুন। কনস্টেবলদের একজন ঝোপ থেকে একটা ছেঁড়া কালো কাপড় তুলে দেখালে ইন্সপেক্টর মল্লিক বলে উঠলেন, নিয়ে এসো। কালো কাপড়, কৃষ্ণাম্বর তো তন্ত্রের কাজে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের গ্রামে যে তান্ত্রিক আছেন তিনি তো পরিধান করেন রক্তাম্বর।
একটু একটু মনে হচ্ছে বুঝতে পারছি। একবার একজনের সাথে আলোচনা করতে হবে। হারুন আর কোনো কথা বলল না। চুপচাপ দাঁড়িয়ে মুনিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা টেনিয়ার দিকে তাকিয়ে রইল। আশপাশ থেকে দু একটা ছোট বাচ্চা কচ্ছপ এগিয়ে এসে তার মায়ের মৃত শরীরটার উপর উঠতে থাকলো। দেখি মা, জিভ বের করো দেখি। টর্চ জ্বালিয়ে সাদাটে হয়ে যাওয়া সুমিত্রার শুকনো জিহবা পরীক্ষা করছিলেন ডক্টর অখিলেশ ব্যানার্জি। কাতরভাবে ক্লান্তিতে শুয়ে রয়েছিল সুমিত্রা। চোখের মণি ভালো করে পরীক্ষা করে ডক্টর বললেন, আমি আপাতত কোনো রকম রোগ দেখতে পাচ্ছি না, তবে ও খুব দুর্বল হয়ে পড়েছে। অনেক ধকল গেছে ওর শরীরের উপর দিয়ে। আমি শুধু একটা মেডিসিন সাজেস্ট করছি যেটা ওকে রিল্যাক্স ফিল করতে সাহায্য করবে। আর ওর যেটা সব থেকে বেশি প্রয়োজন, অনেকটা ঘুম, একটু শান্তির ঘুম। এমনিতে ভয়ের কিছু দেখছেন না তো? ও তো আগে কখনো এরকম করেনি বললেন। হতে পারে ওর মাথায় কোনো একটা বিষয় ঘুরছে আর সেটারই এফেক্ট পড়ছে। আপাতত শি নিডস সাম রেস্ট। তারপর দেখা যাক না কোন পথে এগোনো যাবে। বাবা। হ্যাঁ বল মা। ডাক্তার কাকু কি বললেন? আমার কি হয়েছে? তিনি সুমিত্রার মাথায় হাত বোলালেন। কিছু হয়নি রে মা, তোর একটু বিশ্রামের দরকার। তুই খুব ক্লান্ত আছিস, তুই ঘুমিয়ে পড়। ইতিমধ্যে ইন্সপেক্টর মল্লিক তাদের ঘরে প্রবেশ করলেন। সুমিত্রাকে শুয়ে থাকতে দেখেই জিজ্ঞেস করলেন, কি হলো সুমির, শরীর টরীর খারাপ নাকি? ও ইন্সপেক্টর মল্লিক, আসুন ভেতরে আসুন। হ্যাঁ, ওই একটু কাল রাত থেকে শরীরটা খারাপ। ডক্টর ব্যানার্জি অবশ্য দেখে গেলেন, বললেন মানসিকভাবে ও খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আপনি বসুন, চা খাবেন? না না, চা খাবো না। বলছি একটা খবর আপনাকে বলার ছিল। কাল রাতে আমার খবরি টেনিয়ার পোষা কচ্ছপের দলের সব থেকে বড় কচ্ছপের মুন্ডু ছাড়া মৃতদেহ পাওয়া গেছে। শরীরে সেই একই রকমভাবে তেল, সিঁদুর, হলুদ লেপা। দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে। আমি জানতে চাই, আপনি তো পুজো, যাগযজ্ঞ, মন্ত্র এসবে পারদর্শী। মাছ, কচ্ছপ এসবের মাথা নিয়ে কোনো মন্ত্র বা জটিল তান্ত্রিক প্রক্রিয়া জানা আছে আপনার? বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে অবনীশবাবু বললেন, দেখুন, আমি সাধারণ ব্রাহ্মণ বাড়ির সন্তান। মন্ত্র, পুজো পাঠ আর তন্ত্রের কিছু নিগূঢ় জ্ঞান আছে ঠিকই, তবে এত জটিল প্রক্রিয়া আমি বলতে পারবো না। আপনি এক কাজ করুন, 2 দিন আমাকে সময় দিন, আমি আমার গুরুদেবকে ডেকে পাঠাই। উনি রামনগর এরিয়াতেই থাকেন। ওটাই তো সমস্যা অবনীশবাবু, সময় কত সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, কিন্তু আপনি দেখুন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ওকে, আমি উঠি আজকে। সুমিমা। এই বলে সুমিত্রার দিকে তাকাতেই আবার চমকে উঠলেন ইন্সপেক্টর মল্লিক। এ কি? সুমিত্রা কিরকম অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে হাসছে। না, কোনো আওয়াজ করে নয়, শুধু দাঁত বের করে হাসছে। তার চোখ দুটো অত্যন্ত বড় আর উজ্জ্বল লাগছে। ইন্সপেক্টর মল্লিককে চুপ করে থাকতে দেখে অবনীশবাবুও মেয়ের দিকে মুখ ঘোরালেন। নিজের চোখে দেখলেন তার মেয়ের সেই অস্বাভাবিক মুখের আকৃতি। দুজনেই উঠে দাঁড়িয়ে পড়লেন। ভীত সন্ত্রস্ত চোখে সুমিত্রার দিকে তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভালো আছেন তো ইন্সপেক্টর মল্লিক? কোনো মতে ঘাড় নেড়ে হ্যাঁ বোঝালো সে। সুমিত্রা আবার বলল, বেশ বেশ, ভালো থাকবেন। এখন আপনি আসুন, কেমন?
এই বলে সুমিত্রার মুখ থেকে বেমালুম হাসিটা উড়ে গিয়ে চোখ বন্ধ হয়ে গেল। তারা দুজনেই এগিয়ে গিয়ে দেখলেন সুমিত্রা অঘরে ঘুমোচ্ছে। এত তাড়াতাড়ি এভাবে কেউ ঘুমিয়ে পড়তে পারে নাকি? একটা কথা বলছি অবনীশবাবু, কিছু মনে করবেন না। আপনার মেয়ের অবস্থাও আমি ঠিক সুবিধার বুঝছি না। সেদিন চন্দ্র ঠাকুরের বাড়িতেও আমি যা দেখেছিলাম সেটা ভুল ছিল না। আপনার ওই গুরুদেবের নাম কি? ব্রহ্মানন্দ মিশ্র। হ্যাঁ, দ্রুত ওনাকে খবর দিন, হাতে একদমই সময় নেই। আচ্ছা, এই বিষয়ে চন্দ্র ঠাকুরের কাছে একবার পরামর্শ নিলে কেমন হয়? অবনীশবাবু, এটা কোনো সাধারণ চুরি ডাকাতির কেস নয়। আমার মতে বিষয়টা অতিলৌকিক, আর এই গ্রামে ওই বিষয়ে বুঝদার লোক একজনই আছেন, তাই সন্দেহটা ওনার ওপরেই সবার আগে পড়ছে। আমি কোনো রিস্ক নিতে চাইছি না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কল ইমিডিয়েটলি মিস্টার ব্রহ্মানন্দ মিশ্র। শেষের কথাগুলো অনেকটা আদেশ দেওয়ার মতন করে বলে গটগট করে হেঁটে চলে গেলেন ইন্সপেক্টর মল্লিক। অবনীশবাবু হাঁ করে তাকিয়ে রইলেন খাটের ওপর শুয়ে থাকা নিজের মেয়ে সুমিত্রার দিকে। মধ্যরাত্রের নিশ্ছিদ্র অন্ধকারের কালিমা ভেদ করে মৃদু পায়ে খসখস শব্দ করে এগিয়ে চলল লোকটা। পরশু অমাবস্যার রাত, চাঁদের আকৃতি আর আলো তাই ধীরে ধীরে কমে আসছে। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সারা শরীরে চাদর মুড়ি দিয়ে অত্যন্ত গোপনে সে হাঁটতে থাকল। তবে বারবার ভয়ে এদিক ওদিক আর পেছন ফিরে দেখতে লাগলো কেউ পিছু করছে কিনা। দূরে সামনে বেড়া দেওয়া ছোট্ট বাড়িটা দেখা যাচ্ছে। দ্রুত পায়ে সেই বাড়ির দিকে এগিয়ে গেল লোকটা। বাড়ির বাইরের দাওয়ায় টিমটিম করে ছোট্ট বাল্ব জ্বলছে। বেড়া পেরিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল লোকটা। ঘরের এক কোণে রাখা শ্মশানকালীর মূর্তির সামনে ধ্যানস্থ অবস্থায় বসে আছেন প্রবীণ সাধক চন্দ্র ভৈরব শাস্ত্রী। লোকটা তার সারা শরীর থেকে কালো কাপড়ের আস্তরণ সরিয়ে দিয়ে বলল, সকালে আমাদের ইন্সপেক্টর সাহেব ওই মাস্টারের বাড়ি গেছিলেন। ওনারা আপনাকে সন্দেহ করছেন। ইন্সপেক্টর বলেছেন ওই মাস্টারের গুরুদেবকে ডেকে আনতে রামনগর থেকে। হারুন এসেছে তার কাছে। তার সারা মুখ ঘামে ভিজে রয়েছে। চন্দ্র ঠাকুর জিজ্ঞেস করলেন, তা গুরুদেবের নাম শুনেছিস? নামটা শুনেছিলাম, কিন্তু মনে আসছে না। মা গো মা। গায়ের লাল উর্নি একবার ঝাঁপটিয়ে হারুনের দিকে ফিরে বললেন, ব্রহ্মানন্দ মিশ্র, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এই নামটাই। কিন্তু আপনি কি করে জানলেন? তান্ত্রিক মহলে ওনার খুব নাম শুনেছি। অত্যন্ত উচ্চমানের সাধক, তবে অত্যাধিক আত্মকেন্দ্রিক। যদিও পরবর্তীকালে তিনি সংসারী হয়ে গেছিলেন, কিন্তু সে হলেও যে কোনো শাস্ত্রের বিষয়ে তার অগাধ জ্ঞান। তুমি এখন এসো, আমাকে একটু বিষয়টা বুঝতে দাও, আর তুমি তককে তককে থেকে আমায় খবর দিও। এই বলে তিনি নিজের হাত থেকে একটা রূপোর আংটি খুলে তার দিকে এগিয়ে দিলেন। আংটিটা হাতে নিতেই হারুনের চোখটা যেন জলজল করে উঠল। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে সব খবর দিয়ে দেব, সব খবর দিয়ে দেব। দ্রুত পায়ে বেরিয়ে গেল হারুন। চন্দ্র ঠাকুর ঘরের দরজা বন্ধ করে খাটের দিকে এগোতে গিয়ে দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে চোখ পড়ল তার। সেখানে মাসের পাতাটা উল্টানো হয়নি, নভেম্বরই রয়েছে এখনো। তিনি মনে মনে বললেন, অমাবস্যাটা যেন কবে? ডিসেম্বরের পাতাটা উল্টেই তিনি থমকে গেলেন।
ক্যালেন্ডারের পাতায় আঁকা রয়েছে একটা ঘোড়া আর মানুষের মিশ্রিত ছবি। উজ্জ্বল স্ফীত চোখে তার দিকে তাকিয়ে রইলেন চন্দ্র ভৈরব শাস্ত্রী। বাড়ির মধ্যেই রে রে করে রব উঠল। সাত সকালে খোদ পুলিশের বাড়ি থেকে চুরি যেন আইনের গালে কষিয়ে এক চড় মারার মতন পড়ল। টেনিয়া, হারুন দাঁড়িয়ে আছে জয়কৃষ্ণর বাড়ির বাইরে। আরও বেশ কিছু গ্রামের লোক তার বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। সকলেই এক প্রকার তামাশা দেখতে এসেছে। ডক্টর ব্যানার্জি এসেছেন ইন্সপেক্টর মল্লিকের স্ত্রীকে দেখতে। খোদ পুলিশের বাড়ি থেকে চুরি যাওয়ায় তিনি ভীত হয়ে একেবারে বিছানা ধরে ফেলেছেন। ডক্টর ব্যানার্জি প্রেশার পরীক্ষা করছিলেন। সবকিছু দেখে তিনি বাড়ির চাকরকে বললেন, ঘন ঘন নুন চিনি জল দেবে, প্রেশারটা একটু নেমে গেছে। ইন্সপেক্টর মল্লিক, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। আপনার ফিসটা আমি থানায় বেরোবার সময় দিয়ে আসবো। না, সেটা লাগবে না। আপনি আমায় বলুন, যেটা চুরি গেছে সেটা কোথায় ছিল? এই আমাদের প্রধান দরজার বাইরের দিকে মাথার ওপরে। আমার বাবা খুব ভালো শিকারী ছিলেন। আসামের জঙ্গলে তিনি একটি সিংহ শিকার করার পর তার মাথাটা নিয়ে ফিরে এসেছিলেন। বলেছিলেন এই মুখ নাকি খুব পয়মন্ত মুখ, বাড়ি থেকে যেন কোনো দিনও না সরানো হয় এই মুখ। আমরা অন্যত্র গেলেও যেন সেখানেও এই মুখ নিয়ে যাই। তখন আমরা কলকাতা থাকতাম। আমি তো বছরখানেক হলো এখানে পোস্টেড, কিন্তু সেদিন থেকেই আমরা ওই সিংহের মুখকে খুব পয়মন্ত মুখ বলে মনে করি। বাবা শিকারে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ ওই মুখের দর্শন করতেন। মায়ের একবার খুব কঠিন অসুখ সেরে গেছিল, আমার চাকরিটাও হয়ে গেছিল। ছেলের বিদেশে সেটেল হওয়া সব কিছুর সাথেই আমরা ওই সিংহের মুখটাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলি। এখন সেটাই চুরি হয়ে যাওয়ায় অদ্ভুত বিষয়, চোর আর কিছু চুরি করলো না, শুধুই মুখটাই কেন চুরি করলো বুঝলাম না। সেসব আপনি ভাবুন, কিন্তু বৌদিকে সামলে রাখুন। উনি কিন্তু আপনার মতো সবল মনের মানুষ নন। ওনাকে দেখে রাখার দায়িত্ব কিন্তু আপনার সব থেকে বেশি। আমার ফিজ আপনাকে দিতে হবে না, তবে ওনার ঠিকঠাক খেয়াল রাখুন। আমি চলি, আমার আবার ভদ্রাকে খাওয়াতে হবে। সকাল সকাল না খেতে দিয়ে চলে এসেছি। ডক্টর বিদায় নিলেন। মহা ফ্যাসাদে পড়লেন ইন্সপেক্টর মল্লিক। একদিকে ওই কেস, তার উপর আবার নিজের বাড়িতে চুরি। এখন স্ত্রীর এই অবস্থা, কোন দিক ছেড়ে কোন দিক যে যাবেন ঠিক করতে পারলেন না তিনি। হারুন ফিরে গিয়েছে, তাকে তার বরাহ সন্তানদের খাবার দিতে হবে। এমন সময় টেনিয়া ইন্সপেক্টর মল্লিকের ঘরে প্রবেশ করল। স্যারকে এর আগে সে এতটা ভীত চিন্তিত কখনোই দেখেনি। সে স্যারের সামনে গিয়ে দাঁড়াতেই ইন্সপেক্টর মল্লিক তাকে দেখলেন। উস্কো খুস্কো চুল, চোখের তলায় কালি, চেহারার অবস্থা খুবই খারাপ। স্যার, আপনি থানায় যান, আমি ম্যাডামের খেয়াল রাখবো। সে কি, তুমি তোমার ঘর বাড়ি ফেলে মানে? আমার আর কি বা আছে স্যার, বাড়িতে সারাদিন একা থাকি। বাচ্চাগুলোকে মাঝে মাঝে খেতে দিই, ওদের সকালে খাইয়ে দুপুরেরটা দিয়ে এসেছি, আবার রাত্রে দিতে হবে। অসুবিধা হবে না স্যার, আপনি যান। ইন্সপেক্টর মল্লিক উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, আমি কথা দিচ্ছি তোমায় টেনিয়া, তোমার মুনিয়ার খুনিকে আমি খুঁজে বের করবই। টেনিয়ার চোখে শুধু একটা ধন্যবাদের ভাষা ফুটে উঠল। ইতিমধ্যে ঘরের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো হ্যালো ইন্সপেক্টর মল্লিক বলছি, আমার গুরুদেব এসেছেন। আপনার বাড়ি আনবো নাকি থানায় আনবো? না না, কোথাও আনতে হবে না, আমি আসছি আপনার বাড়িতে 15 মিনিটের মধ্যে। ফোন রেখে টেনিয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন ইন্সপেক্টর মল্লিক অবনীশ বাবুর বাড়ির উদ্দেশ্যে।
তুমি তো শৈব ছিলে অবনীশ, বৈষ্ণব কবে থেকে হলে? অবনীশবাবুর বাড়ির দেওয়ালে টাঙানো ভগবান বিষ্ণুর ছবিটা হাতে নিয়ে প্রশ্ন করলেন তার গুরুদেব ব্রহ্মানন্দ মিশ্র। পরনে শ্বেত বস্ত্র, লম্বা দীর্ঘ শ্বেত কেশরাজি কাঁধ পর্যন্ত বিস্তৃত, মুখ ভর্তি দাড়ি গোপ। আমি সেভাবে কোনো বিশেষ দেবতার প্রতি আকৃষ্ট নই। আমি সবাইকে সমজ্ঞানে পুজো করি। তোমার মেয়ের সাথে ওই ঘটনা আর হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। সেদিনের পর থেকে রোজ রাতেই হচ্ছে। তবে প্রত্যেকবার সেই স্থায়িত্ব একটু একটু করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অল্প অল্প করে দেহটা কায়েম করছে ও। কেউ তাকে ডেকেছে। একটা কথা বলো তো, কয়েকদিন আগে কি সুমিত্রা মা ঋতুমতী ছিল? আগে হ্যাঁ, যেদিন আমরা এখানে এসেছিলাম। বুঝতেই পেরেছি। ঋতুমতী এবং বিধবা অবস্থায় মেয়েরা অত্যন্ত অরক্ষিত থাকে। পিশাচ বেতাল এই সময় নতুন শরীর খোঁজার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সুমিত্রার শরীর ধারক হিসাবে সেই সময় খুবই উত্তম মানের ছিল। আমি কাল রাতে তোমার মেয়ের নামে একটা পূজা করব। ইতিমধ্যেই ইন্সপেক্টর মল্লিক দ্রুত অবনীশবাবুদের ঘরে প্রবেশ করলেন। আরে ইন্সপেক্টর মল্লিক, আসুন আসুন। গুরুদেব, ইনি হলেন এলাকার ইন্সপেক্টর জয়কৃষ্ণ মল্লিক। আর মল্লিকবাবু, ইনি আমার গুরুদেব ব্রহ্মানন্দ মিশ্র। ব্রহ্মানন্দ ঠাকুরকে জয়কৃষ্ণ প্রণাম জানালেন। তারপর তিনজন মুখোমুখি তিনটে বেতের মোড়ায় বসলেন। খাটের মধ্যে সুমিত্রার দেহটা দু চোখ বন্ধ করে বিশ্রাম করছে। আলোচনার প্রথম প্রশ্ন এলো ইন্সপেক্টর মল্লিকের কাছ থেকে। আপনি আশা করি সবটাই ওনার মুখে শুনেছেন। আমার প্রশ্ন একটাই, জিনিসগুলোর সাথে কি কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র জড়িত? 100 বার। শুধু তন্ত্রমন্ত্র না, এই যে যেসব ঘটনা ঘটছে আর সুমিত্রার অবস্থার যে পরিবর্তন, দুটোই একে অন্যের সাথে জড়িত। ব্রহ্মানন্দের কথা শুনে দুজনেই একটু নড়ে চড়ে বসলেন। এরকম চটজলদি উত্তর তারা হয়তো কেউই আশা করেননি। ব্রহ্মানন্দের দিকে দুজনেই জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলেন। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখতেন তাহলেই বিষয়টা বুঝতেন। যিনি এই কাজ শুরু করেছেন তার মোট 5টা মুন্ডু প্রয়োজন। নিম্ন তন্ত্রশাস্ত্রে মৃত ব্যক্তিকে পিশাচ রূপে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া রয়েছে, তার নাম পঞ্চমুণ্ড চক্র। এই প্রক্রিয়া প্রথম শুরু করেছিলেন আমাদের তান্ত্রিক মহলের এক বিখ্যাত শ্মশান ডাকাত এবং তান্ত্রিক রমানন্দ ডাকাত, উর্ফে রমানন্দ শাস্ত্রী। তিনি নিজের মেয়েকে ফিরিয়ে এনেছিলেন এই প্রক্রিয়ায়। সেখানে ধারক হিসাবে জমা দিয়েছিলেন নিজের একনিষ্ঠ ভক্তের দেহকে। এই প্রক্রিয়ায় 5টি ভিন্ন প্রাণীর 5টি মুন্ড প্রয়োজন হয়, যার মধ্যে একটা নরমুণ্ড আবশ্যক। তার পূর্বে যাদের মুন্ড নেওয়া হবে তাদের ভালো করে পুজো দেওয়াও প্রয়োজন। তেল, সিঁদুর, হলুদ, চন্দন সহযোগে তান্ত্রিক মতে এবং পিশাচ বা বেতাল জাগরণ পদ্ধতিতে পুজো করতে হবে। আর যদি দেহ পাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প হিসাবে সেই মুন্ডকে ভালো করে একই পদ্ধতিতে পুজো করতে হবে। সাধকের নিজের শরীরের কোনো এক স্থানের রক্ত দিয়ে পুজোর পর বলি দিতে হবে। বলি প্রদত্ত মুন্ড পুজোয় অর্ঘ্য হিসাবে প্রদান করতে হয়। আমি যে বললাম সুমিত্রার অসুস্থতাযুক্ত, তার কারণ সুমিত্রার অরক্ষিত দেহকে ব্যবহার করেছে সেই পিশাচ। সেই সময় সে বিধবা এবং ঋতুমতী ছিল, তাই তার শরীর বাধা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল ছিল।
সেক্ষেত্রে কেউ নিজের প্রিয়জনকে পিশাচ বা বেতাল হিসাবে জাগরণ করেছে সুমিত্রার দেহে। দুটো প্রাণীর মুন্ডহীন দেহ পাওয়া গেছে, একটা মাছ আর একটা কচ্ছপ। আর আপনার বাড়িতে শুনলাম সকালবেলায় নাকি একটা সিংহের মুখ চুরি হয়েছে। কথাটা শুনেই ইন্সপেক্টর মল্লিক বিস্ফারিত চোখে ওনার দিকে তাকালেন। ব্রহ্মানন্দ ঠাকুরের মুখে একটা স্মিত হাসির রেখা ফুটে উঠেছে। প্রথমে মাছ, তারপর কচ্ছপ, তারপর সিংহ। মৎস্য, কূর্ম, নরসিংহ, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারকে অনুসরণ করছে সে। নরসিংহ বললাম কারণ এক্ষেত্রে শুধু আপনার বাড়ি থেকেই সিংহের মুখ চুরি হয়েছে, দেহ পাওয়া যায়নি। সাধকের রক্ত এবং সিংহ মিলিয়ে অর্ঘ্য প্রদান হয়েছে, তাই নরসিংহ। কিন্তু গুরুদেব, মাঝের বরাহ অবতার তো বাদ গেল, নয়তো বিষয়টা তো পরপর বসছে না। বরাহ বাদেও বেশ কিছু অবতার রয়েছে যার সাথে বিষ্ণুদেবের সংযোগ রয়েছে, যেমন গরু। বিষ্ণু পুরাণের মূল চরিত্র হনুমান ভগবান রামের সাথে যুক্ত। গরু এবং ময়ূর ভগবান কৃষ্ণের সাথে যুক্ত। তুমি কাউকেই বাদ দিতে পারো না অবনীশ। আচ্ছা, ভগবান বিষ্ণুর অবতারকেই কেন বেছে নেওয়া হলো? তোমার এলাকায় সদ্য কেউ শুয়োরের হাতে মারা গেছে বা মৃত্যুর সম্পর্ক শুয়োরের সাথে রয়েছে? হ্যাঁ, হয়েছে তো। কানু গাজার ডিলার। আমি ফাঁদ পেতেছিলাম ধরার জন্য, কিন্তু নিজের দোষে গাড়ি থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মরল। আর ওর পুরো দেহ সাফ করে দিয়েছিল হারুনের শুয়োরের দল। ও মাই গড! আপনি কি বাই এনি চান্স হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর ঘটনার কথা বলছেন? হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণুর বরাহ অবতার মেরেছিল। তারপর থেকেই হিরণ্যকশিপু তীব্র বিষ্ণু বিরোধী হয়ে ওঠেন। এই তো, এই না হলে পুলিশের মস্তিষ্ক? ঠিকই ধরেছ। এর জন্যই রাগে সে নিজেকে হিরণ্যকশিপু বলে মনে করেছে। বিষ্ণুর অবতারের রূপক নিয়ে সে পঞ্চমুণ্ড চক্রে বসতে চাইছে, যাতে তার হিরণ্যাক্ষ ফিরে আসে তার কাছে। তবে সম্পর্কটা ভাই বা দাদা জাতীয় না হলেও রক্তের সম্পর্ক যে আছে তার বিষয়ে আমি নিশ্চিত। পুরো বিষয়টাই রূপকের খেলা। তাহলে কি আমরা কিছুই করতে পারবো না? কারণ নরমুণ্ডের ক্ষেত্রেও তো তাহলে বেশ কয়েকটা সেট রয়েছে। পরশুরাম ক্ষত্রিয়, যার সাথে মল্লিকবাবুর যোগ রয়েছে। বামন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এবং ব্রাহ্মণ মিল খাচ্ছে আমার সাথে। তাহলে তো আমরাও আতঙ্কে থাকবো। সেই আতঙ্কে যাতে না থাকো তারই ব্যবস্থা করতে চাইছি। আমি ধারক শরীরকেই ঠিক করতে চাই। আমি আজ তোমার মেয়েকে নিয়ে যাব রামনগর। সেখানে কাল রাতে তোমার মেয়েকে নিয়ে আমি পুজোয় বসব। কাল অমাবস্যা, পিশাচ বেতালদের পক্ষে প্রশস্ত তিথি। চেষ্টা করব তোমার মেয়ের শরীরকে বেতালের হাত থেকে মুক্ত করার। এতে কানুর বেতাল রূপের নতুন ধারক খুঁজতে আরও কিছুটা সময় লাগবে। ততক্ষণে সেই আহ্বানকারীকে ওনারা খুঁজে বার করতে সময় পাবেন। তবে আমি বলবো আপনারা একটু ডিটেলে কানুর বিষয়ে খোঁজ নিন। ঘাড় নেড়ে ওনার শেষ কথাটায় দুজনেই সায় দিলেন। ব্রহ্মানন্দ ঠাকুর উঠে গিয়ে সুমিত্রার মাথায় হাত বোলাতে লাগলেন। সুমিত্রা ওনার হাতে স্পর্শ অনুভব করেই একটু নড়ে চড়ে উঠল। তারপর ধক করে দু চোখ খুলে শটান উঠে বসল। ব্রহ্মানন্দ ঠাকুরের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল সে। তার মুখ দিয়ে আবার গ্যাজলা বেরোতে থাকলো। কিন্তু ব্রহ্মানন্দ ঠাকুর নির্বিকারভাবে তার মাথায় হাত বুলোতে লাগলেন। তোমাকে আজ রাতে আমি নিয়ে যাব, কেমন?
আমার সাথে যাবে তো? সুমিত্রা কোনো কথা না বলে হাসতে হাসতে ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। তারপর মিশ্র ঠাকুর আবার তার চোখের উপর হাত রাখলে সে আগের মতন ঘুমিয়ে পড়ল। ব্রহ্মানন্দ ঠাকুর তাদের দিকে ফিরে বললেন, সময় খুব কম। আমি আজ রাতে গিয়ে দেহ বন্ধন করে রাখব, যাতে বিষয়টা আর আগে না যায়। তারপর কাল রাতে মহাপুজো। আমি কি আপনার সাথে যাব বাবা? এটা কোনো উৎসব নয় যে আমরা সবাই মিলে যাব। কথাটা শোনা মাত্রই যেন আগুনে ঘি পড়ার মতন জ্বলে উঠলেন মিশ্র ঠাকুর। ক্রুদ্ধ দৃষ্টিতে তিনি অবনীশবাবুর দিকে ফিরে বললেন, শুধু আমি আর সুমিত্রা মা থাকব। তোর আপত্তি থাকলে বল, মেয়েকে নিয়ে যাব না তাহলে? প্রায় হুমড়ি খাওয়ার মতন পায়ে পড়ে গেলেন তিনি। ক্ষমা করুন গুরুদেব, আমি তো মেয়ের বাবা। আপনি সুমিকে নিয়ে যেখানে খুশি যান। আমি শুধু আমার মেয়েকে আগের মতন করে ফেরত পেতে চাই, শুধু আগের মতন করে ফেরত পেতে চাই। এক হাত অবনীশবাবুর মাথায় রেখে ব্রহ্মানন্দ ঠাকুর চোখ বন্ধ করলেন। তথাস্তু। পরের দিন সকাল 6:30 মাঝ লাইনে হাওড়া খড়গপুর লোকাল দাঁড়িয়ে পড়েছে। লাইন আগলে ধরে চিৎকার করে কেঁদে চলেছেন স্টেশন মাস্টার প্রবীর সেন। তার পোষা কালো ঘোড়ার মৃত মুন্ডুহীন শরীরটা লাইনের মধ্যিখানে পড়ে আছে। সারা শরীরে তেল, সিঁদুর আর হলুদের ছয়লাপ। পেটের বেশ কিছুটা জায়গায় কিছু কাঠি পুঁতে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর মল্লিক তার লোকজন নিয়ে এসে লাইন ক্লিয়ার করলেন। এদিকে প্রবীরবাবু অঝরে কেঁদে চলেছেন। আমি এর বিচার চাই স্যার। এই অবলা প্রাণীটাকে কেন মরতে হলো? ওর কি দোষ ছিল স্যার? কি দোষ ছিল? আপনি যে করেই হোক এই খুনিকে ধরে আমার কাছে আনবেন। ইতিমধ্যে আবার শোরগোল শোনা গেল। গ্রামের বৃদ্ধ তান্ত্রিক চন্দ্র ঠাকুর আসছেন। তিনি এসে ঘোড়ার মৃতদেহ দেখেই চোখ বুজে মনে মনে উচ্চারণ করলেন, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তারপর দ্রুত ইন্সপেক্টর মল্লিকের দিকে ফিরে দৃঢ় অথচ মিহি কণ্ঠে বললেন, ঘরের মানুষের থেকে পাড়া প্রতিবেশীকে বেশি বিশ্বাস করলে কি হয় দেখেছ? কি বলতে চাইছেন আপনি? ধরা পড়ে গিয়ে এখন ন্যাকা সাজতে এসেছেন? ভগবান বিষ্ণুর এক এক করে অবতারগুলোকে মেরে আমি ধরা পড়েছি? তুমি কি বলতে চাও? আমি এইসব করছি? আমার লাভ কি এসব করে? কানু আমার কে ছিল যে ওকে পিশাচ বা বেতাল করে সুমির মধ্যে প্রবেশ করাবো? আর আমাকে যে দোষারোপ করছো, একটু বলো তো, ঘোড়ার সাথে ভগবান বিষ্ণুর কোন রূপের তুলনা পাও? চুপ করে দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর মল্লিক। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন চন্দ্র ঠাকুর। আমার বাড়িতে 10 মিনিটের মধ্যে অবনীশবাবুকে নিয়ে এসো, কথা আছে। প্রায় আধ ঘন্টা পরে সবকিছু ক্লিয়ারেন্স করে মল্লিকবাবু অবনীশবাবুকে নিয়ে চন্দ্র ঠাকুরের বাড়িতে এলেন। 3 কাপ চা দিয়ে চন্দ্র ঠাকুর তাদের বলা শুরু করলেন, দেখো, কোনো রকম হেয়ালি না করে সোজাসুজি বলছি, বিষ্ণুদেবের আরও 2টো রূপ আছে। হিন্দু শাস্ত্রে তার কোনো উল্লেখ না থাকলেও বেশ কিছু ক্ষেত্রে তার উল্লেখ পাওয়া যায়। এই বলে তিনি ক্যালেন্ডারটা তুলে এনে ডিসেম্বর মাসের পাতাটা দেখালেন। অবনীশবাবুরা দেখলেন একটা অর্ধ অশ্বমানবের মূর্তি, 4 হাত, সেখানে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধরে রাখা। অনেকটা নরসিংহের মতোই তার আকৃতি, শুধু সিংহের স্থানে ঘোড়ার মুখ বসানো।
এই রূপের নাম হয়গ্রীব। মৎস্য, কূর্ম, নৃসিংহ, হয়গ্রীব। মাছ, কচ্ছপ, সিংহ এবং ঘোড়া, 4 প্রাণীর মুন্ড সে পেয়ে গেছে। প্রয়োজন একটি মনুষ্য মুন্ডের, কিন্তু সে দশাবতারের ক্রম অনুসরণ করছে না, সে অনুসরণ করছে এই বিশেষ ক্রমের। আচ্ছা, কনস্টেবল হারুন কোথায়? ইন্সপেক্টর মল্লিক হঠাৎ এই প্রশ্নে অবাক হয়ে গেলেন। তিনি হারুনকে নিয়ে বিশেষ খোঁজ করেননি। কিছু বলার ভাষা খুঁজে পেলেন না ইন্সপেক্টর মল্লিক। আচ্ছা, বাদ দেন, কানুর বিষয়ে কি জানেন? মানে কর্মজীবন নয়, জন্ম পরিচয়, বাপ মাকে, জন্ম কোথায়, ভাই বা দাদা ভাই কেউ আছে কি না, কিছু জানা আছে? আচ্ছা, আপনার কেন মনে হলো না এটা যে মৎস্য কূর্মের পর বরাহটোপকে নরসিংহ গেল কেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটারও নেই। এবারে প্রশ্ন ধেয়ে এলো অবনীশবাবুর দিকে। অবনীশবাবু, আপনার মেয়েকে আজ রাতে পুজোয় নিয়ে বসবে আপনার গুরুদেব। কি পুজো আপনাকে বলেছে? আর যদি আজ রাতেই বসে, তাহলে কাল দুপুরে নিয়ে গেল কেন? কি দেহ বন্ধন করবেন, তার জন্য ওনার একার থাকা। দেহ বন্ধন বলে তন্ত্রে কিছু হয় এমন তো আমার জানা নেই অবনীশবাবু। তাহলে উনি কাল রাতে কি করেছেন সুমিত্রার সাথে? কারোর মুখে কোনো উত্তর নেই। অত্যন্ত ভীত সন্ত্রস্ত লাগছে দুজনকেই। টেনিয়ার কচ্ছপ মারা যাওয়ার দিন সকাল থেকেই আমি টেনিয়াকে আমার কাজে লাগাই। হারুন আমার কাছে পয়সার জন্য খবর দিত। আমি টেনিয়ার থেকে জেনেছি যে হারুন দুদিকের খেলা খেলছে। হারুন আসলে এক তান্ত্রিকের ছেলে, যে তান্ত্রিক এখান থেকে 2 গ্রাম দূরে থাকে, রামনগর গ্রামে। সেই তান্ত্রিকের নাম ব্রহ্মানন্দ মিশ্র। বিস্ফারিত চোখে দুজন চেয়ে রইলেন ওনার দিকে। চন্দ্র ঠাকুর বলে চললেন, হারুনের প্রতি সন্দেহ আমার তখনই হয় যখন মৎস্য আর কূর্মের পরে বরাহ না হয়ে নৃসিংহ হল। হারুন তার আসল নাম নয়, তার আসল নাম হরেন্দ্রনাথ মিশ্র। তাছাড়া আরও একটা কারণ আছে। কিন্তু ওর সাথে কানু যাদবের কি সম্পর্ক? আর ব্রহ্মানন্দ মিশ্রের বা কি সম্পর্ক? কারণ কানু যাদবের আসল নাম কানু ভৈরব, কানু ভৈরব মিশ্র, হরেন্দ্রনাথ মিশ্রের ছোট ভাই, যে শুয়োরের দ্বারা মৃত্যুপ্রাপ্ত হয়েছিল, বরাহ অবতারের দ্বারা। এইসব খোঁজ খবর টেনিয়া নিজের সোর্স লাগিয়ে আমায় দিয়েছে। কি এবারে সব হিসেব মিলছে? আর কারোর মুখে কোনো কথা সরছে না। চন্দ্র ঠাকুর উঠে গিয়ে মা শ্মশানকালীর সামনে দাঁড়ালেন। অবনীশবাবু মনে মনে ভাবছেন, নিজের গুরুদেবের উপর ওনার এত আস্থা ছিল, তিনিই কিনা শেষমেশ ওনার নিজের মেয়েকে ধারক হিসেবে ব্যবহার করলেন। তাহলে যে নরমুণ্ড লাগবে সেটা আমার, তাই তো? আমি ক্ষত্রিয়, তার সাথে আমার জন্যই ওর ছোট ভাই মরেছে। তাহলে তো সেটাই চাইবে, 1 ঢিলে 2 পাখি। না, আমার সেটা মনে হয় না। প্রতিশোধই এখানে আসল উদ্দেশ্য। তোমায় মারলে তো হয় হরেন্দ্রনাথ মারবে, নয়তো ব্রহ্মানন্দ মারবে। প্রতিশোধ আর কোথায় নেওয়া হলো তাহলে? এত কাঠখড় পুড়িয়ে কানু ভৈরবকে পিশাচ রূপে ফেরত আনার কি প্রয়োজন? মরবে অন্য কেউ। কানু জাগলে সে তোমায় মারবে, এটাই আসল উদ্দেশ্য। তাহলে কি অবনীশবাবু মরবেন? উনি তো বামনের সাথে খাপ খাচ্ছেন। আবার একই ভুল করছো। দশাবতার ক্রম অনুসরণ করছে না ওরা। বিষ্ণুর 11তম অবতারকে চেনো তোমরা? না ঠাকুরমশাই। ক্যালেন্ডার থেকে নভেম্বর মাসের ছবিটা দেখে নাও, আশা করি বুঝে যাবে। দুজন মিলে তড়িঘড়ি খাটের উপর ফেলে রাখা ক্যালেন্ডারটা তুলে নিয়ে নভেম্বরের পাতা উল্টিয়ে দেখতেই তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। একজন অত্যন্ত সাধারণ মনুষ্যরূপের ছবি রয়েছে। এটাই বিষ্ণুদেবের 11তম অবতার রূপ। তার নাম লেখা রয়েছে নিচে, স্বয়ং ধন্বন্তরী।
আয়ুর্বেদ এবং চিকিৎসা শাস্ত্রে পারদর্শী ছিলেন যিনি। পৃথিবীতে অবতার রূপে পরিগ্রহ করে তিনি কাশীতে রাজত্ব করেছিলেন। ডাক্তার ডাক্তার অখিলেশ ব্যানার্জি তাহলে পঞ্চমুণ্ড চক্রের অন্তিম চক্র নরমুণ্ড চক্র। তিনটে মুখে একটা চাপা উত্তেজনার ভাঁজ পড়ে আছে। এবার ওনারা দুজনও উঠে গিয়ে দাঁড়ালেন মা শ্মশানকালীর সামনে। সামনেই মায়ের রুদ্রমূর্তি স্থায়িত। অত্যন্ত ক্রুদ্ধ এবং রক্তমুখী হয়ে দাঁড়িয়ে আছেন খড়গ উঁচিয়ে। চন্দ্র ঠাকুর চোখ বুঝলেন। মায়ের কাছে প্রার্থনা করো, তিনিই আদ্যাশক্তি। তিনি চাইলে কোনো ভক্তের কোনো ক্ষতি হবে না, তাই প্রার্থনা করো। প্রার্থনার চেয়ে বড় শক্তি আর কিছুতে নেই। প্রার্থনা করো। ওনারা দুজনেই হাঁটু গেড়ে বসে পড়লেন মায়ের সামনে, মাথা ঠেকালেন প্রকৃত শক্তির উদ্দেশ্যে। ঝিঁঝি পোকার ডাকে রাতের সকল নিস্তব্ধতা ভঙ্গ হচ্ছে। মশাল হাতে ডাক্তারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর মল্লিক এবং চন্দ্র ঠাকুর। অবনীশবাবু ভিতরে ডাক্তারকে সমস্ত বিষয়টা খুলে বুঝিয়ে বলতে গেছেন। আপনি সকালে বললেন হারুনকে আপনার আরও একটা কারণে সন্দেহ হয়েছিল, সেটা কি? কালো কৃষ্ণাম্বর শুধু তান্ত্রিকরাই পড়ে, কথা সত্য ইন্সপেক্টর। কিন্তু আরও এক গোষ্ঠীর মানুষরা আছেন যারা কালো কাপড় পরে থাকে। তবে সেটা কৃষ্ণাম্বর নয়, শুধু নিচে একটা কালো কাপড়। যারা শুয়োর চড়ায়, তাই তো? তার মানে সব কিছু হারুনই করত, কিন্তু কেউ কোনো আওয়াজ বা শব্দ করতো না কেন? আচ্ছা, মাছ আর কচ্ছপের কথা না হয় আমি ছেড়ে দিলাম। আমার বাড়ি ভর্তি লোক সেখান থেকে সিংহের মুখ চুরি করলো। প্রবীরবাবুর অত বড় তেজি পালোয়ান ঘোড়া তুলে নিয়ে গেল, সে টু শব্দ করলো না। এসব কি করে সম্ভব? এর উত্তর আমিও ঠিক জানি না, তবে খুব সম্ভবত সম্মোহন হয়তো এর আসল উত্তর। ইতিমধ্যে অবনীশবাবু বেরিয়ে এলেন ডাক্তারের বাড়ি থেকে। তার মুখে একটা দীর্ঘ অনুতাপের ছায়া। চন্দ্র ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে বললেন, সৎবংশের ব্রাহ্মণের পক্ষে গুছিয়ে মিথ্যে কথা বলা যে কতখানি কঠিন সেটা আজকে বুঝলাম ঠাকুর। উনি আশা করে থাকবেন আমরা ওনাকে বাঁচাবো, কিন্তু আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তাহলে আপনি আপনার মেয়ের প্রাণ বিসর্জন দিতে চাইছেন তো? যদি এই প্রক্রিয়ায় বাধা দিই, তাহলে সেই বেতাল অর্ধ প্রতিষ্ঠিত অবস্থায় সারা জীবন আপনার মেয়ের শরীরকে ধারক হিসাবে ধরে রাখবে। সেটাই চাইছেন তো? না 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 ঠাকুর মশাই, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান ঠাকুর। চন্দ্র ঠাকুর ওনার মাথায় হাত রাখলেন। আমার উপর ভরসা রাখুন, আমি যা করছি আপনার মেয়ের ভালোর জন্যই করছি। ডাক্তার ব্যানার্জিকে বাঁচাতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু কারোর না কারোর জীবন আমাকে ত্যাগ করতেই হতো। আপনার মেয়েকে কালকেই আপনার গুরুদেব নিয়ে গেছে, কারণ যাতে আমি তার নাগাল না পাই। সরে আসুন, আমাদের শিকারকে সুস্থ মতো শিকার করতে দিন। এরপর ওনারা তিনজন একটা বড় বটগাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লেন। ডাক্তারের একতলা বাড়ির বাইরের বারান্দায় এখন টিমটিম করে একটা আলো জ্বলছে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। দূর, এখানে এত মশা আগে জানলে ওডোমাস লাগিয়ে আসতাম। শালা রক্ত চোষার দল। চুপ চুপ, কেউ আসছে। ওনারা তিনজন দেখলেন একজন অত্যন্ত সন্তর্পণে নিস্তব্ধ পদক্ষেপে সারা অঙ্গে কালো কাপড় জড়িয়ে এদিকেই আসছে। হারুন ওরফে হরেন্দ্রনাথ বাবু আসছেন। লোকটা সোজা এসে ঢুকে পড়ল ডাক্তার ব্যানার্জির ঘরে।
চেনাশোনা বলেই হয়তো বিনা প্রশ্নেই ডাক্তার ব্যানার্জি তাকে নির্দ্বিধায় ঢুকতে দিলেন। আমি ওনাকে বলিনি যে হারুনই সেই লোক যে ওনাকে নিয়ে যাবে। জানি না ভিতরে কি হচ্ছে। সম্মোহন হচ্ছে। ডাক্তারবাবু ওনার পিছন পিছন বেরিয়ে আসবেন। একটু পরে সকলকে অবাক করে দিয়ে হারুন বেরিয়ে এলো। তারপর পিছন পিছন বেরিয়ে এলেন ডাক্তার ব্যানার্জি। একদম নিঃশব্দে ওকে অনুসরণ করুন। অমাবস্যার রাতের কালিমা ভেদ করে 5 জোড়া পদক্ষেপ এগিয়ে চলল। কোথায় যাচ্ছে সেটা তারা অল্প অল্প অনুধাবন করতে পারছেন। মহাশ্মশান। হারুন চলেছে দীপ্ত পায়ে, তার পিছনে প্রায় কলের মেশিনের মতন চলেছেন ডাক্তার ব্যানার্জি। তার পিছনে গিরগিটির মতন নিজেদের লুকিয়ে এগিয়ে নিয়ে চলেছেন ওনারা 3 জন। গ্রাম ছাড়িয়ে অনেকটা চলে এসেছেন। জায়গাটা শুনশান এবং জনবসতিহীন। মাঝে মাঝে বেয়ারা শুকনো গাছগুলো দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে তারা 2 জন শ্মশানের ভিতর প্রবেশ করলেন। শ্মশানের পরেই ওপাশের গ্রাম রামনগর। পিছনের 3 জন দেখলেন শ্মশানের একদম মাঝখানে একটা অশ্বত্থ গাছের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার চারপাশে রাখা আছে অনেক ছোট ছোট পাত্র। একটাতে তেল, একটা সিঁদুর আর বেশ কিছু ছোট ছোট ধূপের কাঠি। গাছের মোটা কাণ্ড জুড়ে অসংখ্য লাল সুতো জড়িয়ে রাখা আছে। আগুনের সামনে রাখা আসনে গিয়ে নিজের গায়ের কালো কাপড় সরিয়ে বসল হারুন, হরেন্দ্রনাথ মিশ্র। তার পাশে গিয়ে ডাক্তার ব্যানার্জি বসলেন। ওনার সামনে রাখা আছে একটা রক্তজবার মালা পরানো হাড়ি কাঠ। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল হারুন। আগুনের মর্মর ধ্বনি ওনাদের 3 জনের কানে আসছে। হঠাৎ নিজের ডান হাত দিয়ে এক পাশে রাখা হলুদের পাত্রে খাবলা মেরে কিছুটা হলুদ তুলে মাখিয়ে দিল ডাক্তার ব্যানার্জির মুখে। তারপর তাকে ইশারায় বলল জামা কাপড় খুলে ফেলতে। ডাক্তারবাবু বাধ্য ছেলের মতন উঠে দাঁড়িয়ে নিজের সুতির জামা এবং পাজামা খুলতে শুরু করলেন। মল্লিকবাবুরা লজ্জায় মুখ ঘুরিয়ে নিলেন। সম্পূর্ণ নগ্ন অবস্থায় বসলেন ডাক্তার ব্যানার্জি। হারুন ওনার দিকে এগিয়ে দিল তেলের পাত্রটা। ডাক্তার ব্যানার্জি নিজেই নিজের সারা শরীরে তেল মাখতে লাগলেন। উনি হয়তো নিজেই জানেন না কি করছেন তিনি। নিয়তি, এত ভালো ডাক্তারের এইভাবে শেষ পরিণতি হবে কেই বা জানতো। চোখে জল চলে এলো অবনীশবাবুরও। ওনার মেয়ের জন্য এই ডাক্তারকে নিজের জীবন ত্যাগ করতে হচ্ছে। আমি 7 জন্ম ডাক্তারবাবুর কাছে ঋণী থাকব। তারপর ওনারা দেখলেন হারুন তার যজ্ঞের আগুনের ভিতর থেকে একটা লম্বা খড়গ বের করে আনলো। অগ্নিতে তপ্ত হওয়া খড়গটা যেন রক্তের স্বাদ পাওয়ার অপেক্ষায় জিভ লক লক করছে। খড়গতে ভালো করে সিঁদুর মাখিয়ে নিল হারুন। তারপর উঠে গিয়ে ডাক্তারবাবুর সারা মুখে সিঁদুর মাখিয়ে দিল। ওনার নগ্ন শরীরটা এখনো তেল, সিঁদুর আর হলুদের জপজপ করছে। তারপর হারুন ধূপকাঠির আগুনগুলো ছোট ছোট করে ভেঙে ডাক্তারের পিঠে গেঁথে দিতে লাগল। তারপর তার মাথাটা হাড়ি কাঠের ভিতর ঢোকালো। এবারে বলি হবে, তারপর সে মুন্ডু নিয়ে যাবে তার বাবার কাছে। আমি আর ইন্সপেক্টর মল্লিক ফিরে যাচ্ছি। বেতাল তার কাজ করতে আসবে। আমাকে ইন্সপেক্টর মল্লিককে রক্ষা করতে হবে। অবনীশবাবু,
আপনি ওনার পিছু করবেন। আপনার মেয়ে কোথায় আছে সেটা জানা প্রয়োজন, তবে কিন্তু আপনি কিচ্ছু করবেন না। আবার বলছি, রাগের মাথায় কিচ্ছু করবেন না। যা করার বেতাল নিজেই করে দেবে। ওনারা দুজন আর সেখানে দাঁড়ালেন না, ফিরে গেলেন ইন্সপেক্টর মল্লিকের বাড়ির দিকে। যজ্ঞস্থলের দিকে ফিরে পুনরায় মনোনিবেশ করলেন অবনীশবাবু। হারুনের খড়গ এতক্ষণে উঁচিয়ে উঠেছে মাথার উপর। বুকের ভিতরটা ধরফর করে উঠল ওনার। একবার মনে হলো সেখানে দৌড়ে গিয়ে ওই খড়গ ছিনিয়ে নিয়ে হারুনের মাথাটাই কেটে দেবেন, কিন্তু পর মুহূর্তেই নিজের মেয়ের কথা মনে পড়ল। ইতিমধ্যে একটা খচাত করে শব্দ হলো। বিস্ফারিত চোখে দেখলেন তিনি ডাক্তার ব্যানার্জির মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ছুটছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। হারুন হঠাৎ তীব্র অট্টহাসিতে ফেটে পড়ল। এক হাতে ডাক্তারের কাটা মুন্ডু মাথার উপরে ধরে উন্মাদের মতন চিৎকার করতে করতে সেই রক্তের উপর নৃত্য করতে থাকল সে। এমন পৈশাচিক নৃত্য দেখে আড়ালে থাকা অবনীশবাবুর তীব্র বমন উদ্রেকের সঞ্চার হল। বেশ কিছুক্ষণ সেই অপার্থিব নৃত্য চলল হারুনের। তারপর ধীরে ধীরে কিছুটা শান্ত হল সে। ডাক্তারের কাটা মুন্ডু নিয়ে রওনা দিল রামনগর গ্রামের উদ্দেশ্যে। মন শান্ত করে নিজের চোয়াল এবং মুষ্টি শক্ত করে তার পিছু নিলেন অবনীশবাবু। এটা কি দিয়ে গন্ডি দিচ্ছেন ঠাকুর? ইন্সপেক্টর মল্লিককে নিয়ে ওনার বাড়িটি চারপাশে একটা ছোট্ট ঘটিতে রাখা ছাই দিয়ে গন্ডি কাটছিলেন চন্দ্র ঠাকুর। ভূত, প্রেত, পিশাচ, বেতাল এদের নিয়েই কাজ করতে আমি জানি। শিখিয়ে দিয়েছিল আমার প্রথম গুরু, তারাপীঠের শ্মশানতান্ত্রিক পিশাচ সিদ্ধ ভৈরব চাটুর্যে। মন্ত্রপুত ছাই আমার অস্ত্র। মৃত মানুষের পাঁজরের অস্থি, ছাই আর রক্তচন্দনের মিশ্রণ। আজ রাতে আপনারা কেউ বাড়ির থেকে বাইরে বেরোবেন না। যাই হয়ে যাক, যেই ডাকুক, যেভাবেই ডাকুক, মনে রাখবেন সে আসল ডাক নয়। কোনো মতেই বাড়ি থেকে বেরোবেন না। আমি নিজের ঘরে বসে মা মহামায়ার কাছে প্রার্থনা করব। আপনি আপনি আমাদের সাথে থাকবেন না? না, আমি আমার ঘরেই থাকব। মা শ্মশানকালীর আধ্যাত্মিক শক্তি এই বাড়ির উপর আরোপ করতে হবে। আবার সাবধান করছি, যাই হয়ে যাক বাড়ি থেকে বেরোবেন না। চন্দ্র ঠাকুর চলে গেলেন। আঁধার ঘেরা রাতে ইন্সপেক্টর মল্লিক দেখলেন অন্ধকারের কালিমায় ধীরে ধীরে মিলিয়ে গেলেন চন্দ্র ঠাকুর। কাঁপা কাঁপা পদক্ষেপে ভিতরে প্রবেশ করলেন ইন্সপেক্টর মল্লিক। নিজের স্ত্রীকে সমস্ত বিষয়টা খুলে বললেন। তার স্ত্রী আতঙ্কিত হয়ে উঠলেন। কোনো মতে তাকে সামাল দিয়ে শান্ত করার চেষ্টা করলেন তিনি। রাত ধীরে ধীরে বাড়তে থাকল। একটা আদিম অকৃত্রিম নিরেট নিস্তব্ধতা ঘরের মধ্যে বিরাজ করছে। ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে শুধু। ঘড়িতে রাত 1:30 বাজতে চলল। উৎকণ্ঠায় কারোর চোখে ঘুম নেই। বাড়ির চাকরেরা যে যার নিজের ঘরে ঘাপটি মেরে শুয়ে আছে। স্যার, ও স্যার, একটু বাইরে আসুন, কথা আছে। আরে, এ তো টেনিয়ার আওয়াজ। এই এত রাতে এখানে সে আবার কি করতে এলো? মল্লিকবাবু উঠতে যাবেন এমন সময় তার স্ত্রী খপ করে তার হাত ধরে ঘাড় নেড়ে বাইরে যেতে বারণ করল। এত রাতে টেনিয়ার তো আসার কথা নয়।
সব ঠিক আছে টেনিয়া, তুমি ঘুমাও। ফোন রাখতেই আবার সেই ডাক শোনা গেল। কি হলো স্যার? আর কতক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে থাকবো? এদিকে চন্দ্র ঠাকুর নিজের হাতে রুদ্রাক্ষের মালা জপ করতে করতে তার প্রার্থনার শক্তি প্রয়োগ করলেন মল্লিক বাড়ির উপর। মা মহামায়ার সামনে বসে নিজের আধ্যাত্মিক সকল শক্তিকে কেন্দ্রীভূত করে অর্পণ করলেন মল্লিক বাড়ির প্রতিটি সদস্যের মনের ভিতর। তাঁর রুদ্র রণচণ্ডী রূপ সাহস এবং লড়াইয়ের ক্ষমতা দিল তাদের শরীরের মজ্জায় মজ্জায়। এদিকে নিজেকে শক্ত করে ইন্সপেক্টর মল্লিক ভিতর থেকেই চিৎকার করে জবাব দিলেন, তুমি ভিতরে ঢুকে এসো, দরজা খোলা আছে। বেশ কিছুক্ষণ সবকিছু স্তব্ধ হয়ে রইল। তারপরেই, আমি ভিতরে কি করে ঢুকবো স্যার? গন্ডি কাটা আছে তো, আপনি বাইরে আসুন। বড় অপার্থিব আর নরকের প্রহরীর মতন কণ্ঠ শোনাল সেটা। তার স্ত্রী তাকে জাপটে ধরে তার বুকের ভেতর মাথা গুজল। তারপর একসাথে দুটো ঘটনা ঘটতে থাকলো। হঠাৎ কোথা থেকে তীব্র ঝড়ের প্রকোপ ধেয়ে এলো তাদের বাড়ির দিকে। সমস্ত জানালা দরজায় জোরে জোরে শব্দ হতে শুরু করলো। শো শো বাতাস বইতে থাকলো তীব্র বেগে, যেন সমস্ত বাড়িটাকে সে তুলে নিয়ে অন্য কোথাও ফেলবে। তার সাথেই একটা উটকো মরা পচা গন্ধ তাদের নাকে এলো। সেই অসম্ভব দুর্গন্ধ যেন বাতাস ভারী করে আনছে, অন্নপ্রাশনের ভাত তুলে আনার মতন তীব্র বিষাক্ত গন্ধ। তাদের মনে হলো কোনো এক জান্তক দানব যেন অসীম শক্তি নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তিতে বারবার বাধা পেয়ে ফিরে যাচ্ছে। তাদের মনে হলো বেশ কয়েকবার বাড়িটা যেন কেঁপে উঠল। একটা বিকট পৈশাচিক অপার্থিব গগনভেদী চিৎকার চারিদিকের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকল। কতক্ষণ এই জিনিস চলেছে তারা জানেন না। নিজেদের স্নায়বিক উত্তেজনাকে আয়ত্তে রাখতে দাঁতে দাঁত চেপে তারা স্থির হয়ে বসেছিলেন ঘরের ভিতর। তারপর হঠাৎ করেই সেই হাওয়া আর হাসির রেশ একসাথে থেমে গেল। হঠাৎ করেই থামল, একদম ভোজবাজির মতো। একটা দীর্ঘশ্বাস ফেললেন ইন্সপেক্টর মল্লিক। তার স্ত্রী তার বুকের উপরেই অজ্ঞান হয়ে গেছেন। তাকে ধরে ধীরে সুস্থে শুইয়ে দিলেন তিনি। ওদিকে চন্দ্র ঠাকুর ধীরে ধীরে নিজের চোখ খুললেন। মায়ের গলায় একটা জবা ফুলের মালা পরিয়ে দুবার উচ্চারণ করলেন, জয় মা, জয় মা, জয় মা। এদিকে পশ্চিম দিকের খোলা জানালার উদ্দেশ্যে জয়কৃষ্ণ এগিয়ে গেলেন। একটা ঠান্ডা মৃদু বাতাস এসে তার মুখে আঘাত করল। পকেট থেকে ফোন বের করে কল লাগালেন একটা নম্বরে। হ্যাঁ স্যার, বলুন। একটা কাজ করতে হবে টেনিয়া, পারবে? আগুনের মর্মর ধ্বনির তালে তালে পাগলের মতো নৃত্য করছে দুই পাষাণ।
একজন হরেন্দ্রনাথ মিশ্র এবং অন্যজন ব্রহ্মানন্দ মিশ্র। তাদের দুজনের সামনে পড়ে আছে সুমিত্রার অচৈতন্য শরীরটা। এই কি দেহবন্ধন? নিজের গুরুদেবকে এই উন্মত্ততায় দেখে নিজেকে স্থির রাখতে পারলেন না অবনীশবাবু। তার চোয়াল শক্ত হয়ে গেল। চুলোয় যাক বেতাল, চুলোয় যাক সব কিছু। সাহস কি করে হয় সব করার? তিনি গাছের আড়াল থেকে সবে মাত্র বেরিয়েছেন, এমন সময় একটা শো শো বাতাসের শব্দ কানে এলো। তার সাথে এলো একটা গা ঘিনঘিন করা বিকট কটু গন্ধ। বেতাল ফিরছে। এই গন্ধ তিনি চেনেন। যখন মেয়ের শরীর থেকে বেতালের অস্তিত্ব মুক্তি পেল, তখনই এই গন্ধটা পেয়েছিলেন তিনি। কাজ হয়েছে কি হয়নি বুঝতে পারছেন না তিনি। ইতিমধ্যে হাসি মুখে ওনারা দুজন স্থির হয়েছেন। বেতাল ফিরে আসছে, যেন যুদ্ধজয়ী হয়ে ফিরছে। তার অপেক্ষায় বসে আছেন তারা। কিন্তু তাদের সকলকে অকস্মাৎ অবাক করে দিয়ে বেতাল পুনরায় প্রবেশ করল সুমিত্রার শরীরে। একটা তীব্র ঝটকায় এক লাফে দাঁড়িয়ে পড়ল সুমিত্রা। তার সম্পূর্ণ শরীরটা সাদাটে হয়ে গেছে। চোখ দুটো নীলাভ হয়ে জ্বলছে, মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে। ভয়ঙ্কর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে ব্রহ্মানন্দ মিশ্রের দিকে। কিছু বোঝার আগেই হঠাৎ এক লাফে সুমিত্রা তার ঘাড়ে দুই পা জড়িয়ে চড়ে বসল। তারপর তার মুন্ডু ধরে সপাটে উল্টো দিকে ঘুরিয়ে উপড়ে ফেলে দিল। এক দলা রক্ত ছিটকে এসে লাগলো সুমিত্রার সাদাটে মুখের উপর। এই ভয়ানক দৃশ্য দেখে হারুন যে কখন পালিয়ে গেছে সেদিকে খেয়াল করেননি অবনীশবাবু। এলাকাটা রক্তে ভেসে যাচ্ছে। এদিকে তারই উপর দাঁড়িয়ে সুমিত্রা বেশ কিছুক্ষণ ব্রহ্মানন্দ মিশ্রের কাটা মুন্ডু নিয়ে যক্ষিণীদের মতন উন্মাদ নৃত্য করতে থাকলো। তারপর ধীরে ধীরে সে নিস্তেজ হতে থাকলো। তারপর চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে এসে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। অবনীশবাবু ছুটে সেদিকে এগিয়ে গেলেন। সুমিত্রার শরীর অত্যন্ত দুর্বল। বারবার ডাকতেও সাড়া দিচ্ছে না, কিন্তু নিঃশ্বাস চলছে, অর্থাৎ সে জীবিত। কাঁদতে কাঁদতে তিনি নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আমার মারে, অবনীশবাবু, ও অবনীশবাবু। টেনিয়া এসে সব কথা ওনাকে বললেন। তিনি ঠিকই ধরেছিলেন, বেতাল সফল হয়নি তার উদ্দেশ্যে। তাই তার আহ্বানকারীর মুন্ডু নিয়ে পাতাল লোকে ফিরে গেল সে। কিন্তু টেনিয়া এত রাতে এখানে কি করতে এসেছে সেটাই বুঝতে পারলেন না তিনি। আপনাকে আর সুমি দিদিকে নিতে এসেছি। আমাকে স্যার পাঠালেন আপনাদের কাছে। এই ঘটনার ঠিক 1 বছর পরের কথা। একদিন ঝড়ঝড়ের রাত, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুমিত্রা এখন কলকাতায় লেক টাউনে একটা বাড়ি ভাড়া করে থাকে। অবনীশবাবুও সেই ঘটনার পর আর পাঁশকুড়ায় থাকেননি। সকলকে বিদায় জানিয়ে চলে এসেছিলেন। সকলেই থাকতে বলেছিলেন তাকে, কিন্তু যেই গায়ে একবার তাদের অস্তিত্ব সংকটে এসেছিল
সেখানে থাকার আর কোনো কারণ খুঁজে পাননি তিনি। নিজের ঘরে বসে পেপার পড়ছিলেন তিনি। পাশের ঘরে অফিসের কাজ করছিল সুমিত্রা। এমন সময় সে প্রায় হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এসে নিজের ফোন দেখিয়ে বলল, বাবা, এই আর্টিকেলটা পড়ে দেখো, কুইক। কি আর্টিকেল? এই বলে তিনি ফোনের স্ক্রিনে চোখ রাখলেন। হেডিং বাদ দিয়ে আসল লেখায় চোখ পড়ল তার। মাঝে আবার একটা ছবিও রয়েছে। তাতে একটা জায়গায় অনেক মানুষ জড়ো হয়ে আছে। দু একজনকে চিনতে পারলেন তিনি। টেনিয়া, ইন্সপেক্টর মল্লিক। তবে তাদের সামনে পড়ে আছে একটা দেহ, কাটা মুন্ডু। দেহে তেল, সিঁদুর, হলুদ লেপা আর কিছু কাঠি গুঁজে রাখা আছে। নিচে লেখা, মেদিনীপুরের পাঁশকুড়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু। গ্রামের প্রবীণ তান্ত্রিক শ্রী চন্দ্রভৈরব শাস্ত্রীর মুন্ডুহীন দেহ পড়ে থাকতে দেখা গেছে তাঁরই বাড়ির সামনে। তার সারা শরীরে যে হারে তেল, সিঁদুর আর হলুদ লেপা, তা দেখে কোনো কালো জাদু বা তন্ত্রমন্ত্রের আশঙ্কা করছে স্থানীয় গ্রামবাসী। লোকাল থানার বড় কর্তা ইন্সপেক্টর জয়কৃষ্ণ মল্লিক এই বিষয়ে কিছু বলতে চাননি। আর্টিকেলটি দেখেই তিনি সুমিত্রার দিকে তাকালেন। এই জিনিস এখনো শেষ হয়নি বাবা, চক্র আবার শুরু হয়েছে। অবনীশবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, বামন অবতারের মৃত্যু হলো। ব্যাগ গুছিয়ে নিস মা, কাল পাঁশকুড়া ফিরতে হবে।